জান, বলো না। বলো তো আকাশে কতগুলো তারা আছে? এইটা কোনো ব্যাপার হলো? মাত্র 8.5 কোটি তারা আছে। তুমি কি করে জানলে? আমি গুনছি গুনে গুনে 8.5 কোটি। যদি ধরো এর বেশি হয় তাহলে তারার বাচ্চা হইছে, আর যদি কম হয় তাহলে মনে করবা যেটার বয়স বেশি হইছে রিজেক্টেড হয়ে গেছে, ওডি মারা গেছে। ইন্না লিল্লাহি। কি বলো? ওরে আমার জানটা রে, এত বুদ্ধি! আর আমি সানজানা ইয়াসমিন সুমাইয়া, জানলাম না। আমার কাছে ওসব কোনো ব্যাপারই না। দেখতে হবে না জামাইটা কার? বলো তো বাংলাদেশে কয় টাকা কাক আছে? মাত্র 3,500। এটা কোনো ব্যাপার হলো? তুমি কি করে জানলে? এর বেশিও থাকতে পারে। ধুর, তুমি একটা ফালতু চেংড়ি। এলা আমি গুনছি। যদি এর বেশি হয় তাহলে ভাববা ইন্ডিয়া যেগুলো আছে ওদের একটু বেড়াতে মন চাইছে, তাই ওখান থেকে চলে আসছে। আর যদি কম হয় তাহলে ইন্ডিয়া চলে গেছে। আর এগুলো কোন হিসাব হলো? ক্যালকুলেটর জন্ম দিলাম আমি, আর আমাকে অঙ্গের কথা কয়। রতন চিনল না, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। তুমি আমাকে চিনলে না, এ দুঃখ আমি কই রাখবো? ওরে আমার জানটার এত বুদ্ধি, এত সুখ আমি কই রাখবো? হায় আল্লাহ! আমি মলম তো। ইস, হয়েছে হয়েছে, তুমি আর শিওর হয়েও না। সমস্যা নেই, আমি শুয়োর হলে তুমি হবে শোরনি, শোনাবো। ও খোদা, তুমি এটা কি বললা? আমি আর বাঁচতে চাই না। হুলুলুলুলুলুলু, সোনা উলুলুলু। আমার কান্না করতে মন চাচ্ছে। হুলুলু, কান্না করতে হবে না। আসো বুকে আসো, ঘুমাও ঘুমাও, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আমার লক্ষ্মী বেড়ি। শক্ত করে ধরবা, যেন দুজনের ভেতরে বাতাস না ঢুকে। কেন? বাতাস ঢুকলে কি হয়? আমি যে তোমাকে জাপটে এটে ধরতে চাই, আর পাদের সাউন্ড হয়, আর আমার মনে হয় তুমি পাদ মারছো, তখন ইচ্ছে করে এক লাথি মেরে ফেলে দেই। ওরে আমার টিয়া পাখির আম্মুরে, এত বুদ্ধি তোমার! মারবা নাকি লাথি এখন? দাও তো এই বরাবর জোরে একটা লাথি। না হয় এই ব্যাটা সাইজ হবে না। না, সহ্য করা গেল না। এত সুখ কই রাখবো আমি? তুমি এত ভালো কে? আমার এখন হিংসা হচ্ছে তোমাকে নিয়ে। তাহলে এখন কি করতে বলছো তুমি? আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে হবে, আর আমি তোমাকে দেখব। এইটা কোনো ব্যাপার হলো? এই নাও। না না, এ আমি খেলবো না। তুমি চোখের পলক কেন ফেলেছো? আমি চাই আমার জান আমার দিকে তাকিয়ে থাকবে একভাবে, আর আমি তার চোখের দিকে তাকিয়ে থাকবো অপলক দৃষ্টিতে। শুধু রোম্যান্স হবে, রোম্যান্স। চোখের পাতা তো কথা শোনে না জান, শুধু অটোমেটিক বন্ধ হয়ে যায়। না, আজ ইংলিশ কয়। এত সুখ আমি কই রাখবো? এত সুন্দর লাগে কে? তোমার মুখে ইংলিশ কে এত সুন্দর লাগে? বলো কেন? কথাটা বলেই সানজানা অন্তরের গলা চেপে ধরে আর বলতে থাকে। জান, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি মনে হয় পটল তুললাম। ছাড়ো ছাড়ো ছাড়ো। ইস, আমার জানটার কষ্ট হচ্ছে। কোথায় কষ্ট হচ্ছে? কোন জায়গায়? না, এই জামার ডিস্টার্ব করে কে? কে সেটা? ময়না পাখি, জামা তো কথা বলতে পারে না। হ্যাঁ, তাই তো। দেখছো জান, তোমারে পেয়ে আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমার মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তুমি দেখি জামাটা খোলো তো। এইটা কোনো ব্যাপারই না। দাঁড়াও। এবার অন্তর জামাটা খুলল কিছুক্ষণ পর। সানজানা অন্তরের বুকে মেসেজ করে দিতে লাগলো হাত দিয়ে। হইছে হইছে, আর না। জান, তোমার বুকে পশম কেন? আমার তো ভালো লাগছে না। বটি নিয়ে আসি, আমি আস্তে আস্তে সব কেটে দেব। আস্তাক ফিরুল্লাহ, বটি না, লাগবে না। এগুলো ওইসব দিয়ে কাটা যায় না, এগুলোর জন্য আলাদা ব্যবস্থা করতে হয়। আমি বটিতে এত তাড়াতাড়ি কুচি হয় না। তুমি বিশ্বাস করো জান, আমি এত সুন্দর করে আস্তে আস্তে কেটে দেব,
তুমি টেরই পাবে না। মার হাবা, এখানে আমার কপালে আনলাম, তুমি আমারে রক্ষা কইরো। জান, তুমি আম্বা কইলা কে? তোমার মার চিকিৎসার জন্য কি আমি 10 লাখ টাকা দিইনি? তোমার বাপের খাওয়া পড়ার টাকা কি আমি দিচ্ছি না? আমার যে কোম্পানি আছে, আমার পরিবর্তে তো এখন তুমি সব দায়িত্ব পালন করতেছো। এত কিছু করার পরেও আমার জানটার মন খারাপ, এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না। ক্যাম্বা তো খেলবো না। আরে এখানে খেলা খেলি আসলো কই থেকে? তুমি অনেক লক্ষ্মী, আমার লক্ষ্মী ফুলটুসি। থুক্কু ফুলটুস, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার বউ। মা। কথাটা বলে অন্তর সানজানার কপালে একটা চুমু এঁকে দেয়। তারপরে জান, তুমি এখন একটু থাকো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। না না গো, হবে না। সারাদিন তুমি কাজে বাইরে ছিলে, অফিসে। এখন কিছুতেই মানবো না, কোনো মতেই হবে না। আমার চোখের আড়াল হতে পারবে না, যেখানে যাবা আমার চোখের সামনে। সানজানা গাল ফুলে কথাগুলো বলে। জান, আমার হাগু চাপছে, না গেলে যে এখানে মেরে দিব। ও এই ব্যাপার, আগে বলবা না? চলো চলো। তুমি কোথায় যাচ্ছ? কেন, তুমি হাগু করবা? আমি দরজার বাহিরে দাঁড়িয়ে তোমারে পাহারা দিব, যদি কেউ আমার জামাইরে নিয়ে চলে যায়। আরে পাগল মেয়ে, ঘরের মধ্যে থেকে কে নিয়ে যাবে আমারে? বাইরের বড় দরজা লক করা, দারোয়ান বসে আছে, ভিতরের দরজা লক করা, কে নিবে? আমি জানি তুমি আমাকে মিথ্যা কথা বলো না। জিন পরি আছে, তারা হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে দেখলে নজর দেয়। আর আমার জামাই যে হ্যান্ডসাম, ওয়াক্থু। ধুরবাল, মুখে থুতু মারলে কেন? জান, আসলে এক্সট্রিমলি দুঃখিত। আমি তো তোমার উপরে কেউ নজর না দেয় সেটার প্রতিকার করতেছি। শুনছি বাথরুমে খারাপ চিন থাকে, আমার জামাইকে আমি পাহারা দিব, কিছুতেই আমি একা ছাড়বো না। ভাই বের হয়ে যাবে। ইস, আমার জামাইয়ের বের হয়ে যাবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। কোনো রকম দুজন দৌড়ে রুমের এক কোণা থেকে অন্য কোণার ওয়াশরুমের কাছে যায়। এই তুমি কই যাও? কেন, ভেতরে? ভিতরে তোমার কি কাজ? পাহারা দেব তোমায়। আরে খাটাস মার্কা মেয়েরে, বাইরে দাঁড়াও। এই সময় আবার কাছে থাকা যায় নাকি? তুমি আমারে বকলে আমি কান্না করব, কিন্তু ওহো হো, তুমি আমারে বকতে পারলে? বলতেছি জান, তুমি বাইরে দাঁড়াও, আমি দরজাটা লাগাই। 2 মিনিটে কাজ সেরে চলে আসতেছি। আচ্ছা। তারপর অন্তর সানজানাকে দরজার বাইরে বের করে ভিতর থেকে লক করে দেয়। এরপর সে তার নির্দিষ্ট কাজ করতে ব্যস্ত হয়ে যায়। এভাবে 1 মিনিট চলে যায়। কি গো, আছো? হ্যাঁ আছি। ঠিক আছে। আমার সোনা পাখি, হাগু করতে কি কষ্ট হচ্ছে? আমি কি আসবো? এই না না, আশা লাগবে না, দারুণ হচ্ছে হাগু। তাহলে তুমি করতে থাকো, আর 1 থেকে 100 পর্যন্ত গুনতে থাকো, জোরে জোরে। এখন এই সময় গোনা কেন? তোমার সাউন্ড শুনলে বুঝবো ঠিক আছো। আমি অর্ডার করছি না, গুনতে থাকো। 1 2 3 4। হেই ইউ। জান, এত জোরে চাপ দিও না, ব্যথা লাগবে। তখন আমার কি হবে, আমার লক্ষ্মী জামাই? আচ্ছা শোনা, দেখে শুনে চাপ দিচ্ছি। আচ্ছা। এর কিছুক্ষণ পর অন্তর নির্দিষ্ট কাজ করে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। ইস, আমার জামাই তো একদম ঘেমে গেছে। কথাটা বলেই সানজানা তার ওড়নাটা দিয়ে কপাল এবং মুখে লেগে থাকা কিছুটা ঘাম মুছিয়ে দিতে থাকে। এরপর তারা তাদের নির্দিষ্ট বিছানায় চলে আসে। কি ব্যাপার, তোমার মন খারাপ হয়ে গেল কেন? জান, অনেক বড় একটা কারণ আছে। আমি কেন বারবার এমন ব্যর্থ হই? অন্তর সানজানার ভারী কথাটা শুনে ওর দিকে তাকিয়ে দেখে তার চোখ ছলছল হয়ে গেছে পানিতে। এবার আমার একটু খারাপ লাগলো। হাজার যাই হোক, আমারই তো বউ। ওর সামনে গিয়ে দাঁড়িয়ে ওর চোখে 2টা হাত দিয়ে পানি মুছিয়ে দিলাম। কি হয়েছে সোনা, তুমি না আমার দুষ্টু বউ? এভাবে চোখে পানি তোমাকে মানায় না, জামাইকে বলো। আমার অনেক খারাপ লাগছে। তোমার হাগু করতে কত কষ্ট হয়। আমি যদি তোমার হয়ে হাগু করে দিতে পারতাম, কত ভালোই না হতো। কথাটা শুনে অন্তর হাসবে না কান্না করবে বুঝতে পারছে না।
অনেকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। সে মিটমিট করে হাসতে হাসতে কোনো ব্যাপার না গো আমার বউ, এই অল্প কিছুদিনে যে তোমাকে অনেক ভালোবেসে ফেলছি। কথাটা শুনে আমি এক ঝাপে অন্তরের কোলে উঠে গেলাম। জাপটে ধরে ওর কোলে উঠে বলতে থাকলাম, কি গো, হুট করে কোলে ওঠার কারণ? আমার জামাই, আমি যখন ইচ্ছা তখন কোলে উঠবো, তোমার কি? হ্যাঁ, তা তুমি উঠতে পারো। না, এত সুখ আমি কই রাখবো? এত সুন্দর করে হাসো কেন? কি সুন্দর লাগে? আমার হাসি সুন্দর লাগে না কেন? এত সুন্দর করে কেউ হাসে? তুই একদম হাসবি না, একদম হাসতে পারবি না। কথাটা বলেই সঞ্জানা অন্তরের গলায় পাগলের মতো চুমু খেতে থাকে। এই কি করতেছো? কাতুকুতু লাগতেছে। নামলাম তো, এইভাবে কাতুকুতু দাও কেন? আমি তো আমার জামাইটাকে আদর করতেছি, চাইলে অন্য জায়গায় হোপ, দুশ্চরিত্র মেয়ে, পাগল একটা। সেম টু ইউ। তাহলে আমি পাগলি? তুমি আমাকে পাগল না করে ছাড়বা না? হো 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 হো। কি ব্যাপার, কি হলো, কান্না করতেছো কেন? তুমি আমাকে ছাড়া কথা বললা কেন? আমি এই কষ্ট কই রাখবো? আম্মুর আমি এক্ষুনি আমার আম্মুর কাছে বলে দিব কি কষ্ট করে তোমাকে পেয়েছি। ছেড়ে দেওয়ার জন্য নাকি? আজকে সারা রাত কান্না করব আমি। কান ধরছি, আর কোনোদিন বলবো না এই কান ধরছি। তুমি না আমার বিয়ে করা বউ, তাহলে তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? না, এভাবে হবে না। তুমি এখন কান ধরে 10 বার উদ্বস করবি, আর আমাকে পিঠে নিয়ে 10 বার বুক ডন দিবি। ইন্নালিল্লাহ, তুমি আমাকে না কত ভালোবাসো। তোমার জামাইকে দিয়ে যদি বুক ডন দেওয়াতে যাও, তাহলে যদি ঠাস করে বুকের হাড় ভেঙে মরে যাই, কোথায় পাবা আমাকে? না, খুব জোরে চিৎকার করে সঞ্জানা দৌড়ে গিয়ে অন্তরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। তোমাকে না বলেছি মরার কথা বলবা না? তুমি এত খারাপ কেন? তুই যখন এই কথা বলিস, ওর বুকের মধ্যে কেমন যেন পাথরের মতো কি যেন একটা বোঝা লাগে। বুকের বাম দিকে চিরচির করে ব্যথা করে ওঠে দেখি। তারপরে সঞ্জানা অন্তরের বুকে মাথা তুলে গালে ঠাস ঠাস করে 4টা চড় মেরে দেয়। তারপরে আবার জড়িয়ে ধরে বলতে থাকে, অন্যদিকে গালে হাত দিয়ে হাঁ করে কথাগুলো শুনতে থাকে অন্তর। শালা পচা স্যারা, তোর কি আমার জন্য মায়াদয় হয় না? কত ভালোবাসি দেখিস না? যেদিন আমি থাকবো না সেদিন বুঝবি এই মানুষটার অভাব। এই কথাটা শুনে অন্তরের বুকটা নড়ে ওঠে, কেমন যেন ভারী হয়ে ওঠে। কথাটা শুনে তো অন্তরের এমন হওয়ার কথা না, তারপরও অপ্রত্যাশিত কোনো কিছু তার বুকের বাম পাশটা ভারী করে দেয়। অন্তর নিজেকে সামলে নেয়। চলো, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। না, আমি কোথাও যাবও না, ছাড়বও না। আমি শুধু এই জায়গাটায় থাকবো, শুধু তোমার বুকে। এভাবে অনেকটা সময় চলে গেল। উপায়ন্তর না দেখে আমি ওকে পাজা কোলা করে ওই অবস্থায় ধরে বিছানায় নিয়ে গিয়ে আস্তে আস্তে দুজন একসাথে শুয়ে পড়লাম। ও আমার বুকের উপরে শুয়ে কান্না করতে আছে এখনো, আর একটু পরে একটু একটু করে কামড় দিতেছে। একেবারে খারাপ লাগতেছে তা না, ওর ভালোবাসা দেখে মাঝে মাঝে আমি হতভাগ হয়ে যাই। একটা মেয়ে চাইলে ঠিক কতটা ভালোবাসতে পারে তা আমার বউকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না। কে বলে মেয়ে মানুষ ভালোবাসতে জানে না? মনের মতো কাউকে পেলে নিজের জীবনটা খণ্ড বিখণ্ড করে দিয়ে হলেও ভালোবাসতে জানে তারা। কিন্তু মিথ্যার ভিড়ের ভালোবাসাই এখন খুঁজে পাওয়া সত্যিকারের ভালোবাসা বড্ডই অভাব। অনেকেই বলে না, এত এত সূর্যের আলোর ভিড়ে দিনের বেলায় চাঁদের আলো বিন্দুমাত্র দেখা যায় না, অথচ অন্ধকার রাতেই ওই চাঁদের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে থাকে। কিন্তু দিনের বেলায় তা শূন্যের কোঠায়। ভালোবাসার ক্ষেত্রে এমনই হাহাকার। সঞ্জানা, ওই সঞ্জানা, হুম। কান্না থামাবা? না, থাবা তো না। তুই কান্না করলি কে? কান্না না থামালে কিন্তু আমি উঠে চলে যাব। কথাটা বলার সাথে সাথে কান্নাটা থেমে যায়। ওর বাচ্চামো দেখে মুচকি হাসি না হয় সে আর পারলাম না। কান্না থামলেও যে এখনো কান্না করতেছে শব্দবিহীন
তার বুঝতে বাকি রইল না। ওর চোখের পানি এখনও আমার বুকের উপরে পড়তেছে। আমি ওকে জাপটে ধরে আবার নিচেই উল্টে দিলাম। তারপর ওর কানের কাছে গিয়ে আস্তে আস্তে করলাম, সরি, আর কখনো এমন বলবে না তোমার জামাই। এই কান ধরছি, আলতো করে ওর কানে একটা চুমু দিলাম। সত্যি তো? এই এক সত্যি, এই দুই সত্যি, এই তিন সত্যি। আমার মন ভালো হয়ে গেছে। তাহলে এদের কাহিনী দেখে না হেসে কি থাকা যায়? পাঠকগণ, আপনারা কি বলেন? আজকে না হয় একটু রোমান্টিকতায় হাসেন, আর কত কষ্টের গল্পে মনটা ভারী করবেন। কাঁদতে মন চাই, ঠিক আছে, তাহলে আমরাও কাঁদবো কোনো একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায়। গল্পের সাথে থাকেন, বুঝতে পারবেন। পাগল বউ আমার, চুপটি করে ঘুমাও, একটা কথাও বলবা না। আমার ঘুম আসে না, একটু গান গেয়ে ঘুম পাড়াও না তোমার বাচ্চাটাকে। শখ কত, কিছুদিন পর বাচ্চার মা হবে, এখন বলে বাচ্চা। হ্যাঁ, কইলেই হলো। আমি কোনো বাচ্চাটাকে নিব না। আমি গুনে গুনে 12 পিস নেব, 1 ডজন। না না, আমি বাচ্চা নেব না। যদি বাচ্চা নিতে গিয়ে আমার কিছু হয়, তোমাকে অন্য কেউ নিয়ে নিবে, তখন আমি কিভাবে সহ্য করব? ভালোবাসা আমাদের কতটা অন্ধ করে দেয়, নিজের মৃত্যুর কথা চিন্তা না করে, অথচ চিন্তা করতেছে নিজের ভালোবাসার মানুষটা অন্য কারোর হয়ে যাবে। আসলে আমাদের জীবন কিছু নির্দিষ্ট মানুষ কখনো না কখনো উপস্থিত হয়, যাদেরকে আমরা জীবন বাজি রেখে হলেও আটকে রাখতে চাই। ওরে আমার পাগল রে। চুপ, ওইটা পাগলি হবে, আর তুমি আমার পাগল। আচ্ছা, এই মর্মে এই আদালত তাই মেনে নিচ্ছে। ওকে মেরে জানেমান। আচ্ছা ঘুমাও, আমি গান গাচ্ছি। তোমায় দেখতে দেখতে আমি আজও অন্ধ হয়ে যাই, দুনিয়াতে তুমি ছাড়া আর দেখার কেউ তো নাই। তোমায় দেখতে দেখতে আমি আজ অন্ধ হয়ে যাই, দুনিয়াতে তুমি ছাড়া আর দেখার কেউ তো নাই। আমার হৃদয়ে একটা আয়না, এই আয়না আমার বউটি ছাড়া কিছুই দেখা যায় না। ও হো হো হো, তুমি আমার ভালো জামাই। তোমায় দেখে এত পাগল কেন বলো তো আমার ভালো জামাই। হইছে, এবার ঘুমাও। আচ্ছা, তুমিও। তারপর এটা দুজন গল্প করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আজ কতদিন পর, ঠিক কতদিন পর আমার মেয়েকে মন খুলে হাসতে দেখি, তাকে শান্তিতে থাকতে দেখছি। আমাদের জন্য এর থেকে আর কি খুশির হতে পারে বলো তো সাহেলা? ঠিক বলছো। এই 2টা বছর আমরা আমাদের মেয়েদের জন্য এমন কি নাই যে করিনি। কিছুতেই আমার মেয়েকে আমরা ভালো করতে পারিনি। এই তো আমাদের অর্থ, এই এত কিছু বিলাসিতা, আমার মেয়েকে ভালো রাখতে পারিনি। আল্লাহকে কত বলছি। আমি সেই চিন্তাই করছি সাহেলা, আর যদি এই ছেলেটা না থাকতো, আমরা হয়তো আমাদের মেয়েকে আর পেতাম না। স্বয়ং আল্লাহ হয়তো আমাদের জন্য পাঠিয়েছে গো। না হয় এই ছেলের চেহারার সাথে রিক্তর চেহারার কেন মিল থাকবে? এই খারাপ ছেলেটা আমার অবুঝ মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মাছ সমুদ্রে ফেলে চলে গেছে। আর আমরা দুজনেই টাকা টাকা করতে করতে কখনো আমাদের মেয়েদের দিকে সময় দিতে পারলাম না। যখন আমরা মেয়েদের দিকে সময় দিলাম, ততদিনে এতটা দেরি কেন হলো? সব কিছুর একটা নতুন আছে। আজ যদি আমাদের সাথে এমন কিছু না হতো গো, তাহলে কি আমরা আমাদের মেয়ের মর্ম বুঝতাম? ছোট থেকে আমরা দুইজনে টাকা টাকা করতে করতেই মেয়েটাকে কখনো বাবা মায়ের ভালোবাসা দিয়ে বড় করতে পারি নাই। কাজের বুয়া তাকে মানুষ করলো। জন্ম দিলেই কি বাবা মা হওয়া যায়? মেয়ের সাথে মায়া মহব্বত থাকা লাগে। শুধু তার দায়িত্ব টাকা পয়সা দিলেই সবকিছু হয় না। আর আমাদের মেয়ে এতটা বেপথে চলে যাবে, তা তো আমরা কল্পনাতেও ভাবতে পারি নাই। কথাগুলো তুমি ঠিকই বলেছো গো। তবে শেষমেশ এই ছেলেটাকে না পেলে যে কি হতো? ওর মায়ের কি অবস্থা? যত টাকা লাগবে ওর মায়ের চিকিৎসার জন্য আমরা দেব। ও যেভাবে আমাদের মেয়েটাকে আমাদের কাছে ফিরিয়ে দিল, আমরা ওই একইভাবে ওর মাকে ওর কাছে ফিরিয়ে দিব। তবে একটা জিনিস খেয়াল করে দেখেছো? আমাদের মেয়েটা কতটা সুখের সংসার করছে, আর ছেলেটার প্রতি কতটা ভালোবাসা। স্বামী স্ত্রী তো এমনই হওয়া উচিত। আমরা তো শিক্ষিতর দোহাই দিয়ে কর্মজীবন করে গেলাম। ওদের মতন জীবনী ভালোবাসায় কই বুঝলাম।
মাশাল্লাহ, আমার মেয়েটা যেন সারাটা জীবন এমনই সুখে থাকে। আমরা কি ভুলটাই না করছি? এই সময়টা যদি অল্প চাওয়া পাওয়া চাহিদা নিয়ে এমন ভালোবাসায় থাকতাম, আজকেই জীবনে এসে এতটা হতাশ জীবন হতো না, জীবনটাকে পরিপূর্ণ মনে হতো। কোনো সমস্যা না গো, যে জিনিস আমরা তখন করতে পারিনি আমরা এখন করব, ওদের থেকেও আমরা বেশি। আইসে বুড়ো, বুড়ো বয়সে ভীমরতি, চুলগুলো তো সব পেকে গেছে। আমি বুড়ো হলে তুমি আমার পাকা বুড়ি ডার্লিং। ইস, আমার লজ্জা লাগতেছে। কথাটা বলেই চায়না বেগম হাত দিয়ে মুখটা ঢেকে নিল। লজ্জা পেলে হবে না গো, তোমার বুড়ো যে তোমার জন্য দেওয়া না, মায়ের খাবার রান্না করা কামের বেডি। আমি কামের বেডি হলে তুমি কামের বেটা, বুড়ো কোথাকার। কথাটা শুনেই জাহিদ চৌধুরী তার বইয়ের দিকে একটা চোখ মেরে দেয়। থাক ভাই, ওরা স্বামী স্ত্রী, আগে করার সুযোগ পায় নাই, টাকার পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে জীবন শেষ করে ফেলেছে। এখন যা পারি করুক, আমরা এইদিকে নজর না দিই। পর্দা টেনে দিলাম, অন্যদিকে দেখি। কেমন আছেন? ভালো থাকার কি কথা ছিল? জিজ্ঞাসা যখন করছি নিশ্চয়ই ভালো থাকার আশা করছি। তুমি কি আমার হতে পারতে না সাদিয়া? আর ঠিক কতটা একটা মানুষকে চাইলে পায়? আমার করুণার কি একটা শান্তিময় শেষ হতে পারতো না? আমার চোখের পানি কি মুখের হাসি হতে পারতো না? দেখো, তোমার দিক থেকে যা ছিল সব একতরফা। তোমার প্রতি কখনো আমার ওইভাবে ফিলিংস আসেনি, আর কখনো আসবে বলে মনে হয় না। কেন কেন কেন? আমাকে কি পদ্মচার লিখন সাহার মতো দগ্ধ আগুনে পোড়াবে? এই একতরফা ভালোবাসাগুলো কেন এতটা নির্মম হয়? আমি তোমাকে ভালোবাসি, কি নেই আমার? হাত পা মাথা চোখ বাড়ি গাড়ি টাকা পয়সা কি? আমি জানি না, কিন্তু তোমার প্রতি আমার কোনো ফিলিংস আসে না। তোমাকে আমি জাস্ট ভাই মনে করি, তাছাড়া তুমি আমার মামাতো ভাই। এসব কখনো হবার ছিল না। বলে শাকিলকে খানিকটা সময় চুপ। উত্তর আশা করছি। আমার বয়ফ্রেন্ড। কবে থেকে পরিচয়? মাসখানেক। এই প্রত্যয় তোমার পেছনে 3টা বছর কুত্তার মতো ঘুরলো, কুকুরের মতো ভালোবাসি ভালোবাসি বলে গেল। দিন নাই রাত নাই, শুধু তোমার একটু সান্নিধ্যের জন্য পাগল প্রায়। তারপরেও তার মধ্যে এমন কি নেই যা তুমি দেখলে না, যা ওই শাকিলের মধ্যে দেখলে? দেখো, আমি এটাই জানি, আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো সম্ভব না। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু আব্বু আম্মু মামাকে জানাতে বাধ্য হব। আর আমার ফোনে তুমি কল দিবে না, একটা নাম্বার ব্লক করবা, নতুন নতুন নাম্বার দিয়ে কল দিবা। শেষ, সতর্ক করে দিচ্ছি। বলে ফোনটা কেটে দেয় সাদিয়া। হ্যালো হ্যালো, এই মায়াবতী, তোমার রূপের প্রেমে তো আমি পড়িনি। তোমার মায়াতে কেন আমাকে জড়ালে? কেন এমন উত্তপ্ত আগুনে জ্বালালে? আমি যে জ্বলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমি কি তোমার গল্পের নায়ক হতে পারতাম না? পারতাম না কি? তুমি কি একটু আপন করে পেতে? আমাকে কি দিতে পারতে না বউ বলে ডাকার অনুমতি? আমি কি তোমাকে পুতুলের ন্যায় যত্ন করে রাখতে পারতাম না? কেন এমন একতরফা ভালোবাসায় আমাকে পোড়ালে? আমার যে বুকের মধ্যে গামড়ে ধরে মোচড় দিচ্ছে। ও মা গো, তোমার ছেলেটার বুক যে আজ ভেঙে যাচ্ছে। ওই মায়াবতী কেন এইভাবে আমার বুকে লাথি দিল? ওকে একটু বলো না ভালোবাসতে। আমি শুধু ওকে সারাটা জীবন দেখতে চাই। ও যদি বলে ওকে আমি টাচ করবো না, তাতেও আমি রাজি আছি। ভালোবাসি তোমাকে। পদ্মই পাগলের মতো এক একা কথাগুলো বলতে থাকে আর লাফাতে থাকে ছাদের উপরে। একতরফা ভালোবাসাগুলো এমন নিষ্ঠুর নির্দয়, কখনো এক সাইডের কষ্ট অপর দিকের মানুষগুলো বোঝে না। তার শুধু নির্দয়ের মতো পাষাণ হয়ে চোখের পানি ফেলাতে ব্যস্ত থাকে। তার মানুষকে এমন অবস্থায় রাখে, কখনো হ্যাঁ বলবে না, বড় জোর কখনো নাও বলবে না। তারা সবসময় মাঝামাঝি অবস্থায় রাখতে চায়, যাকে বাংলায় অপশনাল বলে। দেখতে দেখতে আকাশের তারাগুলো আস্তে আস্তে নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় পরিবর্তন করতে ব্যস্ত। সূর্যোদয়ও ব্যস্ত তার জায়গা পরিবর্তন করে দিনের বহিঃপ্রকাশ করতে। এভাবে সময় চলতে থাকে। দীর্ঘ প্রতীক্ষার রাত পার করে সুন্দর একটা দিন উদিত হয়। সকালবেলা আনুমানিক 8:17 সঞ্জানা ঘুম ঘুম অবস্থায় তার বাম পাশে হাত দেয়, কিন্তু হাত দিয়ে অন্তরকে না পেয়ে। জান, ও জান, কই তুমি? কি হলো, চিৎকার করো কেন? তুমি আমাকে একা রেখে কই গিয়েছিলে? আর একটু বারান্দায় রোদ পোয়াতে। আমাকে পোড়ালে হয় না? তুমি আমাকে একা রেখে কেন যাও?
পচা লোক। তাই নাকি? তাহলে আমি যেহেতু পচা চলে যাই। মেরে ঠ্যাং ঘরে রেখে দেব, বেশি বেশি বাড়ছে। কই? কিরে, রোদ লাগলে এত সুন্দর লাগে কে? তুই এত সুন্দর হচ্ছিস কেন দিন দিন? আর আমি কেমন বুড়ি বুড়ি হয়ে যাচ্ছি? একদমই না। না, একটুও মানাচ্ছে না। তুমি এত সুন্দর কেন? সবার নজর লেগে যাবে। আমার ঘরে বউ নেই, বৌমা থাকতে সবার নজর কেন লাগবে? বাইরের দুশ্চরিত্র মহিলাগুলো তো সেটা বুঝবে না। জান, ওটা দুধ চরিত্র না, দুশ্চরিত্র। ওই একই হলো, নজর লাগবে। লাগবে না, তুমি থাকতে কারোর নজর। ম্যাডাম, আপনাদের খাবার রেডি। স্যার আর ম্যাডাম খাবার টেবিলে বসে আছে, আপনাদের খেতে ডাকছে। না, এরা তো ভালো করে দেখতেও দিল না। চুপ। আচ্ছা যাও তুমি, আমরা আসতেছি। না, আমি যাব না। রোদের আলোতে তোমাকে হেব্বি লাগছে। আমি শুধু আমার বউটা, ধুরো ঠেলা, জামাইকে দেখব। খাবার না খেলে অসুস্থ হয়ে পড়বা। তারপরে দেখো, তারপর আমি ওকে এক প্রকার জোর করে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে নিচে গেলাম খাবার খেতে। কি ব্যাপার বাবা, কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ বাবা, দিনকাল ভালোই যাচ্ছে। বসো বসো। হ্যাঁ, আপনারা এখনো বসে আছেন কেন? খেতে শুরু করুন। তোমরা না আসলে কিভাবে খাই বাবা, বলো? তারপর সবাই তারা খাবার টেবিলে বসে পড়ে খাবার খেতে। মা, দেখে মাংসের বাটিটা দাও তো। 2 পিসে কি আমার জামাইয়ের পেট ভরবে? এখান থেকে যত পারিস খাওয়া। ঠিক আছে জামাই, তুমি খাও তো। এত খাবার কি করে খাবো? আমার সোনা পাখিটা না খাইতে খাইতে শুকিয়ে যাচ্ছে। কথাটা শুনে অন্তর কাশি দিতে থাকে আর ইশারায় তার শ্বশুর শাশুড়ির দিকে দেখিয়ে দিতে থাকে। ওনার আছে তো। কোনো সমস্যা না, জানোই তো। তুমি খাও। ইস, কি সুন্দর করে খায় দেখো তো। আমারই তো নজর লেগে যাচ্ছে। দেখি কপালে একটু কালো কাজলের টিপ দিয়ে দেই। তারপর আমি চোখের এক কোণ থেকে হালকা কাজল হাতে নিয়ে অন্তরের কপালে একটা টিপ মেরে দিলাম। শেখো শেখো, তোমার মেয়ের কাছ থেকে শেখো। বুড়ো বয়সে ভীমরতি। জান তুমি, না হচ্ছে না তো। কি হচ্ছে না? আমি তো আরাম পাচ্ছি না। কেন তুমি আরাম পাচ্ছ না কেন? কি করলে আরাম পাবে বলো, আমি তাই করব। তুমি একটা লাল শাক খাও তো। আমি ওর কথা শুনে আর প্রতি উত্তর না দিয়ে পাশে থেকে লাল শাকের বাটি থেকে কিছুটা লাল শাক নিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে খাইতে থাকি। ওরে আমার লাল লাল জামে একটা হেভি লাগছে। দেখি পাপা, তোমার বয়স হয়ে গেছে। ডিম তোমার শরীরের জন্য ভালো না। কথাটা বলে সঞ্জানা তার আব্বুর প্লেট থেকে ডিমটা নিয়ে তার জামাইয়ের প্লেটে দেয়। মারে, প্লেটে 3টা ডিম আছে, আরো একটা দিলে 4টা ডিম জামাই খাইতে পারবে। তোমরা আমার জামাইয়ের দিকে নজর দিও না তো। আমার জামাই সব খাইতে পারবে। শুধু শুধু আমার জামাইয়ের দিকে তোমরা নজর দিচ্ছ। জান তুমি খাও তো, আস্তে আস্তে করে শুরু করো। আমি ক্যাবলাকান্তের মতন ভ্যাবাচিকা খেয়ে শুধু তাদের জীবন কাহিনী দেখে যাচ্ছি। দেখি, প্লেটটা আমার কাছে দাও। কেন? আমি একা খেতে পারবো। কচু পারবা তুমি খাইতে? একটু একটু করে ভাত নিচ্ছে মুখে। কথাটা বলে আমি প্লেটটা নিয়ে সুন্দর করে ভাত মেখে মেখে খাইয়ে দিতে লাগলাম। আহারে ভালোবাসা মা, তোদের ভালোবাসা দেখে আমাদের অতীতে ফিরে যেতে ইচ্ছা করছে। মা, তোমার কাজ কিন্তু হচ্ছে না। তুমি কিন্তু আমার আর আমার জামাইয়ের ভালোবাসায় নজর দিচ্ছ। যদি আমার জামাইয়ের পেট খারাপ হয় তাহলে তোমার খবর আছে। একই শায়লা, এসব করা কিন্তু ঠিক না। দেখো না বাবা, শুধু শুধু। এবার তুমি আমাকে খাইয়ে দাও। তোমার না হয় লজ্জা না থাকতে পারে, এখানে আব্বু আম্মু আছে, তাদের সামনে কিভাবে খাওয়াবো? দেখো তো কেমনটা লাগে। বাবা, কোনো সমস্যা না, তুমি খাইয়ে দিতে পারো। তারপর আমি প্লেটটা নিয়ে সুন্দর করে ভাত হাতে নিয়ে একটা মাংসের পিস দিয়ে সুন্দর করে তার মুখের সামনে ধরলাম। আহা, তো খাবার না, মনে তো হচ্ছে অমৃত। এত সুন্দর লাগতেছে তোমার হাতে জামাই খাবার খেতে। আহা, হয়েছে হয়েছে, আর অ্যাক্টিং করতে হবে না। আমি তো জানি আমার ভালোবাসায় তোমার হিংসে হচ্ছে। হিংসে করতে থাকো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। এ কেমন কথা? প্রতিটা মায়ে চায় তার মেয়ে সুখে থাক, শান্তিতে সংসার করুক। তাহলে আমি তোকে কেন হিংসা করতে যাব?
তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে। তারপরে তার এভাবে বিভিন্ন কথাবার্তা বলতে থাকে এবং খাওয়া দাওয়া চলতে থাকে। নির্দিষ্ট কিছু সময় পর খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তারপর সানজানা তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর আমি জানি বাবা, আমাদের মেয়ের বর্তমান কাজকর্মের সাথে তুমি কিছুটা অপ্রস্তুত। তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে নাও। জানোই তো আমার মেয়ের সাথে 2টা বছর কি ঘটেছে। ওই ছেলেটা চলে যাওয়ার পর আমার মেয়ে প্রায় পাগল হয়ে গিয়েছিল। আমরা কিছুতেই তাকে আর ভালো করতে পারিনি। দিন যত যায় তার পাগলামি ততই বেড়ে যায়। তোমাকে পাওয়ার পর কিছুটা আস্তে আস্তে ভালো হচ্ছে। হয়তো তোমার প্রতি অনেক বেশি ব্যবহার রুট করে ফেলে বা কেমন করে আমার জানা নেই। একটু কষ্ট করে মেনে নিও, আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তুমি তোমার মায়ের চিন্তা করো না, তার চিকিৎসা বেশ ভালোভাবেই হচ্ছে। যত টাকা লাগে আমি দেব, তোমার মাকে তোমার কাছে ইনশাল্লাহ ফিরিয়ে দিব। দেখেন, এমন কথা বললে আমার মতো এমন নিতান্তই ছোট মানুষকে লজ্জা দিবেন না আঙ্কেল। আমি কখনোই আপনার মেয়ের যোগ্য না। একটা মেয়ে যে কতটা একটা ছেলেকে ভালোবাসতে পারে আপনার মেয়েকে না দেখলে আমি কখনোই বুঝতাম না। আর আমি চাইলেও এতগুলো টাকা এত সহজে অ্যারেঞ্জ করে আমার মায়ের চিকিৎসা করাতে আমি পারতাম না। এমন জীবনসঙ্গী এবং আমার মায়ের চিকিৎসা সব কিছু যেন আমার কাছে স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে কখন হুট করে স্বপ্নটা ভেঙে যাবে আর সব কিছু শেষ হয়ে যাবে। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এসব বলে বাবা আমাদের তুমি ছোট করবা না। তুমিও আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছো, যা আমাদের কাছে কোনো কম কিছুর বিষয় না। আমরা এই 2টা বছর লক্ষ লক্ষ টাকা এখানে ওখানে এমন কিছু নাই যে আমরা করিনি। তারপরেও আমাদের মেয়েকে আমরা ভালো করতে পারিনি। আল্লাহর পক্ষ থেকে হয়তো তুমি আমাদের গিফট বা আল্লাহর রহমত, না হলে এমনভাবে উদয় তোমার হতো না বাবা। দোয়া করবেন যাতে আপনাদের মেয়েকে আমি আমার নিজের সর্বোচ্চ দিয়ে ভালো রাখতে পারি, ওর মুখে যেন সবসময় হাসি ফুটিয়ে রাখতে পারি। এতটুকুই চাওয়া বাবা, এর বাইরে আমরা আর কিচ্ছু কখনো চাই না। যাই হোক, অফিসে কবে জয়েন করবা? আর কিছুটা দিন সময় দেন, তারপরে না হয় করব। এখন সানজানা আমাকে একা ছাড়বে না, এতে হেতে বিপরীত হতে পারে। আচ্ছা বাবা, আগে আমার মেয়েকে কিছুদিন সময় দাও, তারপরে না হয় সব করা যাবে। ভাবছিলাম খাবার কি একটু হসপিটালে যাব তোমাকে দেখতে। যাও তুমি, তবে একা যেও না, মেয়েটাকে নিয়ে যাও। তোমাকে না দেখলে পাগলের মতো লাফালাফি করবে। আচ্ছা। এরপর চলে যায় কিছুক্ষণ সময়। অন্তরে সানজানা রেডি হয়। অন্তরের মাকে দেখতে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। অন্যদিকে কি হলো বাবা, তুমি ব্যবসা বাণিজ্য ফেলে এইভাবে বাড়িতে বসে থাকলো কেন? আমার কিছু ভালো লাগছে না বাবা, কোনো কিছুতেই আমার মন বসতেছে না। খাবার না খেতে খেতে তোমার তো শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রাতে না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের নিচে কি হয়ে গেছে? কোনো সমস্যা হলে বলো, আমি দেখব ব্যাপারটা। তেমন কোনো ব্যাপার না, যাও তুমি। আমি এর কোনো কথা না বলে রুম থেকে চলে আসলাম। হুট করে ছেলেটার কি হলো? আমার ভালো ছেলের কি থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝতেছি না। ওই প্রত্যয়ের মা, হ্যাঁ বলো। আমার ছেলেটার কি হলো? এমন করে হুট করে ঘরবন্দি হয়ে গেল। যে ছেলেটা সব সময় বাইরে এটা ওটা করে বেরোতো, সেই ছেলে এখন রুমের মধ্যে চুপচাপ একা বসে থাকে। আমিও কয়েকদিন বিষয়টা খেয়াল করছি, জিজ্ঞাসা করি, বলে না কেমন যেন সবসময় মনমরা হয়ে থাকে। বুঝতেছি না ব্যাপারটা, ওর দিকে নজর রাখো। আচ্ছা ভালো কথা, তোমার কাছে না অন্তরের নাম্বার আছে, ওর বন্ধু? হ্যাঁ আছে তো। ওই হয়তো কিছু জানবে। ওরও তো খোঁজ খবর কিছুদিন পাওয়া যাচ্ছে না। ওকে ফোন দাও। প্রত্যয়ের মা ফোনটা বের করে অন্তরকে কল দেয়। কিছুক্ষণ পরে অন্তর ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বলেন, কেমন আছেন চাচি? ভালো আর কই থাকলাম বাবা, আমার ছেলের অবস্থা তো ভালো না। কয়েকদিন ধরেই ব্যবসা বাণিজ্যতেও যাচ্ছে না, তোমারও খোঁজ পাওয়া যাচ্ছে না, আর কেমন যেন ঘরবন্দি হয়ে থাকে। কিছু জিজ্ঞাসা করলে বলে না। কি হয়েছে, তুমি কি কিছু জানো? আন্টি, আমি 3 মাস তো ঢাকায় আসছি, আম্মুর হাসপাতালে ভর্তিরত অবস্থায়।
দুর্ভাগ্যবশত এর মাঝে আমার বিয়েটাও এখানে হয়ে গেছে। আমি কাউকে জানাতে পারিনি, পরে সব কিছু বলবো। তুই গ্রামের ছেলে ঢাকায় গিয়ে বিয়েও করে ফেললি আর আমরা জানি না? একবার বললিও না? ব্যাপারটা এমন না, পরে সব কিছু বলবো। অন্তরের ব্যাপারটা আমি দেখতেছি, আপনি চিন্তা করবেন না। আচ্ছা বাবা, দেখো। কার সাথে এত ভগর ভগর করো? ভালো লাগে না। আর কত সময় হাঁটবা, ভালো লাগে না? একটা রিক্সা বা কোনো কিছু নেই? আর 10 মিনিট লাগবে। আমরা আজকে হেঁটে যাব। জামাইয়ের সাথে নিয়ে হেঁটে যাওয়ার মজা কেমন তুমি কি করে বুঝবে? তোমার কি জামাই আছে নাকি? ওরে বাবারে, আমার জামাই নেই তো কি হয়েছে? আমার একটা গোলুমোলু চকলেট বউ আছে, তারে সাথে করে হেঁটে যাব। ইস, এইভাবে বললে আমার বুঝি লজ্জা করে না? আর এখন লজ্জা করতেছে। কোথায় লজ্জা করে দেখি? ফুচকা খাবো, ফুচকা। ওরে মাগো, কটকটি কোথাকার! এত জোরে কেউ চিল্লায়? আর একটু হলেই তো আমার জান বের হয়ে যেত। আসতে বললে কি হয়? আমি ভাবছি কি থেকে কি হয়ে গেল। তুমি আমাকে বকা দিলে। আমার এখন কান্না করতে ইচ্ছে করছে। আমি একটু কান্না করি, আচ্ছা? সরি সরি। এই, আমি আর জীবনে বকবো না, প্লিজ কান্না থামাও। জান, ও জান। না, আমি কান্না থামাবো না। তুমি আমাকে বকছো। আর জীবনে বকবো না, সরি। একটা হাসি দাও, এই দাও। মিটমিট করে হাসতেছে, দাঁত বের হচ্ছে না, খিলখিল করে হাসি দাও। হবে না, আমি এটা ধরে রাখবো। কানে ধরে 2 মিনিট আমার সামনে দাঁড়িয়ে থাকবা, এটা তোমার শাস্তি। তুমি পাগল হয়ে গেছো? এটা পাবলিক প্লেস, মানুষের সামনে কি আমার মান সম্মান তেনা তেনা করবা রাস্তাঘাটে? হবে না মানে হবে না। এখন কিন্তু আমি রাস্তায় গড়াগড়ি করব। অন্তর মনে মনে ভাবতে থাকে। না, এ তো মহা বিপদে পড়লাম। এখন যদি সত্যি সত্যি এটা করে, এর থেকে চোখ কান বন্ধ করে 2 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকি। কি হলো? কোথায় হারিয়ে গেলে? 1 2 3 4 5, এই ধরছি কান। ওর এমন পাগল পাগল অবস্থা দেখে আমার হাসি আর আটকে রাখতে পারলাম না। আমি খিলখিল করে হাসতে লাগলাম। এমন সময় ওরে জড়িয়ে ধরলাম আর ও কান ধরে দাঁড়িয়ে আছে। এভাবে চলে যায় কিছুক্ষণ। আজকাল মানুষের ঢং দেখলে বাসি না বাপু। কত সব যে নাটক জানে। রাস্তাঘাট মানুষের বাপের, যখন যা ইচ্ছা তাই করবে। নির্লজ্জ ছেলে মেয়ে। এই পুরুলিয়া জাতি কেন এরকম ছ্যাবলা হবে? এদের জন্য আমাদের পুরুষদের আজ মেয়ে বলা হয়। পাশ থেকে কথাটা শুনে সানজানা দৌড়ে গিয়ে ওই পথচারী, যার বয়স 45 থেকে 50-এর আশেপাশে, তার গলা চেপে ধরে। শালার টাকওয়ালা কালুয়া মাল! আমি আমার জামাই যা ইচ্ছা তাই করব। তোর বাপের কি? তোর বউ কি তোর লগে এইভাবে করে না নাকি? অন্য কারো লগে পরকিয়া করে। শালার নির্লজ্জ বেহায়া, তুই দুর্গন্ধ পচা নর্দমায় পড়বি। আপা সারেন, এইবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এইবার কিন্তু এসপার ওসপার হয়ে যাবে। তুই ভাগারে গিয়ে মরবি। তোর বউ পরকিয়া করবে, অন্যের ভালোবাসা সহ্য করতে পারিস না শালা হিংসুটে। সানজানার এই অবস্থা দেখে আমি দৌড়ে গিয়ে ওকে ঝাপটে ধরলাম। এই থামো থামো বউ, অবুঝ মানুষ, বুঝে নাই, ছেড়ে দাও। আমার বাপরে চিনিস তুই? শিল্পপতি জাহিদ খানের মেয়ে আমি। মেরে ডাস্টবিনে ফেলে রাখবো। আপনি জাহিদ খান স্যারের মেয়ে? আমি তো আপনাদের কোম্পানিতে চাকরি করি। সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আর জীবনেও অন্যের ভালোবাসা দেখে আর জ্বলবে না। যখনই জ্বলবে তখনই আমি পানির মধ্যে ঝাঁপ মারবো। আমি সব মানতে পারি, কিন্তু আমার জামাইরে যে 2 কথা বলে আমি তারে ছাড়ি না। স্যার স্যার, আমাকে মাফ করে দেন। তোরে গিয়ে আমি তার পায়ে ধরলাম। আর কখনো এমন হবে না। এই আপনি আমার অনেক বড়, পা ধরেন না। আমি আপনাকে মাফ করে দিছি, যান আপনি। এখনই আব্বুর কাছে তোর ব্যাপারে হচ্ছে, দাঁড়া। যা মশা মেরে হাত গন্ধ করলাম না। আমার জামাইয়ের জন্য তোরে ছেড়ে দিলাম, কিন্তু শুনি যা, পরবর্তী সময়ে যদি এমন কিছু তোরে দেখেছি তাহলে কালুয়ার টাকের উপরে আমি আলো লাগাবো। আবার জিগায় আমার জীবন থাকতো আর এই ভুল করব না ম্যাডাম। থাকেন আপনি চাচা, আপন জান বাছা। কথাটা বলেই দৌড়ে লোকটা চলে যায়। তখনই জান, ওই ফুচকা খাবো, আমাকে ফুচকা কিনে দাও। পাগল মেয়ে কোথাকার! চলো চলো, দেখি কত ফুচকা খেতে পারো, তবে বেশি খাওয়া যাবে না,
শরীর খারাপ করবে। তারপর তারা ফুচকাওয়ালার কাছে যায়। মামা ফুচকা লাগবো? হ্যাঁ, 1 প্লেট দাও। আমরা দুজন মানুষ, 1 প্লেটে কেন? 2টা কারণে। 1, বেশি খেতে দিব না, শরীর খারাপ করবে। 2, আমি বেশি একটা ঝাল খেতে পারি না, তাই ফুচকা খাবো না। মামা ঝাল কম দিয়ে প্লেট দেন। আচ্ছা মামুনি বসো, তোমরা এক্ষুনি দিচ্ছি। এরপর অন্তর আর সঞ্জনা বসে গল্প করতে লাগলো। এভাবে চলে যায় 5 থেকে 10টা মিনিট। কিছুক্ষণ পর ভাই সাহেব, এই যে আপনাদের ফুচকা। এরপর আমি ফুচকাওয়ালা থেকে ফুচকার প্লেটটা হাতে ধরলাম, আর সানজানা ফুচকা টক দিয়ে খেতে লাগলো। এক এক করে 2 থেকে 3টা ফুচকা খাওয়ার পর চতুর্থ নাম্বারটা হাতে নিয়ে জানেমান হা করো তো। এই না না, আমি ফুচকা খাবো না। মজা লাগতেছে? হা করতে বললাম না, হা করো। রাগী ভাব দেখে আমিও হাঁ করে দিলাম। এই নাও। অন্তর মুখের মধ্যে ফুচকাটা নিয়ে চিবাতে চিবাইতে কিছুক্ষণ পর গিলে ফেলে। ও ঝাল ঝাল। ও জান, কোথায় কষ্ট হচ্ছে তোমার দেখি, হা করো। অন্তর হা করে দিল। ফু ফু। অন্তরের মুখের মধ্যে সঞ্জনা ফু দিতে থাকলো। ওহ, কমতেছে না। ফু ফু। কিছুক্ষণ পর উপায়ন্তর না পেয়ে দেখে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। সঞ্জনা অন্তরের ঠোঁটে এত জোর চুষতেছে মনে হচ্ছে কোনো আইসক্রিম খাচ্ছে। এভাবেই 1 মিনিট পর ছেড়ে দেয়। ফুচকাওয়ালার বসার জায়গাটার পাশেই উপরে ছাতা এবং চারিদিকে হালকা ঘেরা টাইপে থাকে, বাইরের মানুষ কেউ কিছু বুঝতে পারেনি। আহ, এটা কি হলো? ঝাল কমানো হলো মামা। এই মামা, জি আপামনি। তোমাকে না বলেছি ঝাল দিও না? আপামনি, আমি তো জালই দিইনি, হালকা পরিমাণে, এতে তো জাল হওয়ার কথা না। আমি কথাটা শুনেই অন্তরের দিকে তাকালাম। অন্তরের দিকে তাকাতেই অন্তর সঞ্জনার দিকে চোখ মারল। আচ্ছা আপনি যান। ফুচকাওয়ালা চলে যায়। ওরে সাদাসিধে মনে হয়, ভাজা মাছ উল্টে খেতে পারে না, ভেতরে ভেতরে এত কিছু। লুচ্চা বেটা। টেনশন নিও না, তুমি লুচ্চা বেটার বউ লুচ্চানি তাহলে। হইছে হইছে, চলো আম্মাকে দেখতে যেতে হবে। তারপর সঞ্জনা আর অন্তর ওখান থেকে সোজা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ বাদে তার হাসপাতালে পৌঁছে যায়। তারা সোজা লিফটে উঠে 5 তলায় চলে আসে। 5 তলায় আসতেই কেবিন নাম্বার 109 রুমে চলে আসে। রুমের সামনে গিয়ে তারা দেখে 2টা নার্স বসে আছে। কি ব্যাপার, রুমের সামনে আপনারা কি করেন? যে ব্যাপারটা হচ্ছে, আমাদের অতিরিক্ত পেমেন্ট করে এই পেশেন্টের জন্য প্রাইভেট আকারে রাখা হয়েছে, আর খেয়াল রাখার জন্য যাতে তার কোনো সমস্যা না হয়। তাহলে আপনারা দুজন? না, আমাকে শুধু স্পেশালি আপনার এই পেশেন্টের জন্য রাখা, আর ইনি হচ্ছে বাকি কেবিনগুলোর জন্য হসপিটাল কর্তৃপক্ষ থেকে নার্স। ও আচ্ছা। আপনার কি হয় পেশেন্ট? আমার মা। এক কাজ করেন, আপনি ডাক্তারকে একটু ডেকে আনেন, আমরা ভেতরে আছি। আচ্ছা, আপনারা যান, আমি ডক্টরকে ইনফর্ম করছি। এরপর অন্তর কেবিনের মধ্যে প্রবেশ করে। কেবিনের মধ্যে ঢুকে দেখতে পারে তার আম্মু চুপচাপ ঘুমিয়ে আছে। তার পাশে বসে অন্তর তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। না চাইতো অন্তরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, অন্তরের মা কেন হসপিটালে ভর্তি? আসলে যখন গ্রামে থাকতো অন্তররা, তখন অন্তরের মা অতটা খামখেয়ালি না করে প্রচুর পরিমাণে পানি কম খেত, যার ফলে তার 2টা কিডনি অকেজো হয়ে যায়। কিন্তু অন্তরদের পক্ষে কিডনি ট্রান্সফার করা সম্ভব ছিল না আর্থিক দিক দিয়ে। সকল চিকিৎসার খরচ সঞ্জনার আপু বহন করে। কেন করে আর বলার বহিঃপ্রকাশ আশা করি বলতে হবে না, কেননা আপনারা ইতিমধ্যে জানেন। কিছুক্ষণের মধ্যে ডক্টর আসে। কি অবস্থা মিস্টার অন্তর? জি, আগে বলুন আমার আম্মার কি অবস্থা? ওনার ভালো হতে আর কতদিন লাগবে? এত হাইপার হচ্ছেন কেন? এখন এত তাড়াহুড়ো করলে হবে? ভালো সময় ক্যান পানি বেশি খাওয়ার নাই, জানেন না? এটা সুস্থ মানুষের অন্তত কম করা হলেও 3 থেকে 4 লিটার পানি খেতে হয় দিনে, না হলে কিডনির উপরে কত প্রভাব পড়ে জানেন আপনি? যাই হোক, আপনারা তো অপারেশনের দিন সবাই উপস্থিত ছিলেন, তখনই বলে দিছি ভালোভাবে অপারেশনটা সাকসেসফুল হয়েছে, আর বেশি সময় লাগবে না, আর 1 মাস এর মধ্যে পুরোপুরি উনি সুস্থ হয়ে যাবে। তবে আপনারা এখানে কেউ রোগীর পাশে থাকতেছেন না,
ব্যাপারটা সত্যি হতাশাজনক। আপনারা থাকলে রোগী খুব দ্রুত ভালো হয়ে যাবে। নিজের লোকদের দেখলে তার আত্মবিশ্বাস ফিরবে সুস্থ হওয়ার জন্য। একা একা সে আরও ট্রমাটাইজ হয়ে যাচ্ছে। এখন দেখেন কি করবেন। নার্স, ঘুমের ইঞ্জেকশন কি করা আছে? একটু আগেই করা হয়েছে, এখন ঘুমোচ্ছে। তা আপনারা পাশে থাকেন, কোনো দরকারে অবশ্যই জানাবেন। আমি রাউন্ডে আছি। আচ্ছা। এরপরে নার্স আর ডক্টর বের হয়ে যায়। তখনই সঞ্জনা দুইটা হাত অন্তরের নিজের দুই হাত দিয়ে ধরে কপালের সাথে কপাল ঠেকে নিজের, তারপর কিছুটা কান্না জড়িত অবস্থায়। দেখো, তুমি তো সবই জানো। এখন আমার মায়ের পাশে আমার থাকা কতটা জরুরি। আর যদি তোমার মায়ের জায়গায় থাকতো, তুমি কি এমন করতে পারতে? আমি জানি তুমি আমাকে মিস করতেছো, আমাকে ছাড়া থাকতে পারতেছো না। আমি তোমার সেই সিদ্ধান্তকে সম্মান করি। তাই বলে আজকে তুমি আমার অসুস্থ মায়ের পাশে থাকতে দিবা না? তোমার বাবা, তোমরা কি চিকিৎসার খরচ দিয়েছো বলে যা খুশি তাই করবা? আমি পাথরের মতো তা মেনে নিচ্ছি, তবে আমারও তো মন আছে, আমারও কষ্ট হয়। এভাবে কান্না করিও না গো, আমার কষ্ট লাগে। আমি না বুঝতে পারিনি। আমি ভাবছি এখানে থাকলে অনেক নার্স, অনেক মেয়ে থাকবে, আমার জামাইয়ের দিকে নজর দিবে, তাই আমি না করছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আম্মু বাড়িতে না যাওয়া পর্যন্ত আমরা দুজনে এখানেই থাকবো। সত্যি বলছো তুমি? এ পাক্কা 3 সত্যি। এরপর তারা হসপিটালে থাকতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে 1 মাস 7 দিন চলে যায়। এই 1 মাস 7 দিন পরে অন্তরিমা এখন মোটামুটি সুস্থ, কিছুটা হাঁটতে পারে। বলা যায় 70% এখনও তার পরিপূর্ণ বেড রেস্ট দরকার। তারপরে সঞ্জনা ও তাদের পরিবার অন্তর সবাই সঞ্জনাদের বাড়িতে তার আম্মুকে নিয়ে যায়। এভাবেই চলে যায় আরও 2টা মাস। এই 2 মাসে এখন মোটামুটি অন্তরিমা সুস্থ। অপারেশনের আগ পর্যন্ত অন্তরের বিয়ে সম্পর্কে কিছুই জানতো না অন্তরিমা। অপারেশনের পরে এই ব্যাপারে জানতে পারে। সে কিছুটা প্রথমে অখুশি, অরাজি থাকলেও পরবর্তীতে সঞ্জনা এবং তার পরিবারের ব্যবহার এবং সকল কিছু দেখে আর ছেলের সাথে সঞ্জনা কত ভালো আছে এবং ছেলে কতটা ভালো আছে সব কিছু বিবেচনা করে সে হাসি মুখে সব কিছু মেনে নেয়। এভাবে দিন বেশ ভালোই চলতে থাকে। কিন্তু কথায় আছে না, ভালো দিনের পরে আসে ঘনিয়ে দীর্ঘ কালো দিন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সঞ্জনা আর অন্তরের বিয়েটা কিভাবে হলো, কিভাবে অন্তরে সঞ্জনার পরিবারের সাথে পরিচয় হলো। গল্পের সাথে থাকেন, সব জানতে পারবেন আস্তে আস্তে। হ্যাঁ, যাই হোক, এভাবে দিন চলতে থাকে। একদিন হুট করে বিয়ান সাহেবা কি করছেন? এই তো বসে আছি। তুমি এত কষ্ট করে ছাদে আসলে কেন? ঘরে বসে বসে আর ভালো লাগে না। আমাকে বলতে গিয়ে 2 বিয়ান গল্প করতাম। যাই হোক, বসেন এখানে। আচ্ছা ভালোই তো, ছাদ থেকে পুরো জায়গাটা দেখা যায়। হ্যাঁ, আমাদের ছাদ থেকে শহরের ভিউটা বেশ ভালোই দেখা যায়। তাই তো দেখছি। জানেন বেআইন, আমার অনেক কিছু ছিল ছেলেটার বিয়ে ধুমধাম করে নিজে থেকে দিব, সেটা আর হলো কই। ও তাই নাকি? বিয়েটাই তো দেখতে পারলাম না বেআইন। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমন না হলে আপনার মতো বেআইন আমি কোথায় পেতাম? চিন্তা করবেন না, আপনার ছেলের বিয়ে আবার দেব আমরা। মানে? মানে হচ্ছে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব আবার। না না, শুধু শুধু এসব করতে যাবেন না। আমারও ইচ্ছে ছিল মেয়েটার বিয়ে ধুমধাম করে দেব, সেটা আর হলো কই। আপনার বিয়াই বাইরে থেকে আসুক, এ ব্যাপারে দেখি কথা বলে। শুধু আর ঝামেলা বাড়াতে যাবেন না বেআইন। এমন কেন হবে বিয়াই? এরপর তারা বিভিন্ন গল্প স্বল্পতে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে রিমা, কই আছো তুমি? কেন বাড়িতে? না মানে, কি হয়েছে? চলো না আমরা দেখা করি। এটার এমনভাবে বলার কি আছে? একটু অন্যভাবে। মানে? তুমি আমাকে বিশ্বাস করো না? আমার নিজে থেকেও বেশি কলিজা। আমার না রুম ডেট করতে ইচ্ছে করছে। ছি শাকিল, তোমার মুখে একই সব কথা। আমি কখনো কল্পনাও করিনি তুমি এমন কথা বলবা। আমি কি এমন বললাম তুমি এমন রিয়্যাক্ট করছো? তুমি বিয়ের আগে কি সব করতে চাও? কই, কি সব করতে চাই আবার? ওই যে বললে। এটা আর এমন কি?
আমি বিয়ের আগে এসব করতে পারবো না। আমাকে কেন পারবা? তোমার ওই যে আরেকটা ভাতার নেই প্রত্যয়, তাকে সব খুলে দাওগা। দয়া করে প্লিজ এসব বলিও না। ওর সাথে আমার কখনো কিছু হয়নি। তোমার জন্য ওকে আমি চিট করলাম, শুধু তোমার ভালোবাসা দেখে। আর এখন তুমি? ওকে চিট করতে তোমার বাদলো না? এটা কেমন কথা? ও কেমন স্যাসরা টাইপের ছেলে, এসব আমার ভালো লাগে না। ন্যাকামো ঢং। তুমি কত স্মার্ট আর টাকাওয়ালা। কেন, তুমি আমার টাকা দেখে প্রেম করছো? এমন কথা বলতে পারলে কলিজা? তোমার কথা মানতে এটাই দাঁড়ায়। জানো, তোমার কথা আমার পরিবারের সবাইকে জানাইছি, তারা সবাই রাজি। তোমার বাবাকে বলো না, বলে না বলে আমাকে বউ করে নিয়ে যাও না। সব হবে জান, আমার পড়ালেখা শেষ করে নি। কেন? কাবিন করে রাখলে কি সমস্যা? বেশি না, 5 বছর তোমাকে অপেক্ষা করতে হবে। আমার পরিবার না হয় মানবে না এই বিয়ের কথা। কেন এত সময় অপেক্ষা করতে হবে? আমার নিজেকে গোছাতে সময় লাগবে, আমার জন্য প্লিজ অপেক্ষা করো। দেখো, আমার 21 বছর অলরেডি চলতেছে। তখন যদি আমার 26 থেকে 27 বছর বয়স হয়, আর তুমি যদি বিয়ে না করো? কেন বিয়ে করব না? আমাকে বিয়ে করতে গেলে অপেক্ষা তোমাকে করতেই হবে। আচ্ছা বাবু, আমার না অনেক ফিল উঠছে, চলো না। বিয়ের আগে এসব করা ভালো না, প্লিজ। আরে একবার কিচ্ছু হবে না, তুমি আমাকে বিশ্বাস করো না? তোমার ভালোবাসার প্রমাণ কি? প্রমাণ দাও। আমি তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। কি প্রমাণ দিতে হবে বলো? দেখো, হিয়ালি পানা আমার ভালো লাগে না। আমি তোমাকে আপন করে চাই, খুব ক্লোজলি তোমার সাথে মিশতে চাই, এক কথায় তোমার সাথে শুতে চাই। এটা সম্ভব না আমার পক্ষে শাকিল। আমার জন্য কেন সম্ভব হবে? তোমার তো, এ কথা বলবা না প্লিজ। তুমি এটা করলে একটা স্মৃতি থাকবে, তখন তুমি চাইলে অন্য ছেলের কাছে যেতে পারবো। আমার ভয় হয় জান, তুমি যদি প্রত্যয়ের মতো আমাকে ছেড়ে দাও। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তাহলে চলো। আমার পক্ষে সম্ভব না। তোমার মতো মানুষকে আমার দরকার নেই, যা আমার কষ্ট বোঝে না। কথাটা বলেই শাকিল ফোনটা কেটে দেয়। প্রেমা তারপর বারবার ফোন করতে থাকে, কিন্তু বরাবরই শাকিল ইগনোর করতে থাকে অন্যদিকে। শুনলাম তোমার আর আমার নাকি নতুন করে বিয়ে। হ্যাঁ, আমার তো লজ্জা লাগে নতুন বউ হব। ওরে আমার লজ্জাবতী বউরে। ইস, আমি মনে হয় একা বউ হব, তুমিও তো স্বামী হবে। নো, আমি তোমার স্বামী হতে পারবো না। মানে? আমি তোমার হাজবেন্ড হব। পাগল একটা। বলে আমি অন্তরের কপালে একটা চুমু এঁকে দিলাম, তারপরে শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। এই আমি বেলুন নাকি এত জোরে চেপে ধরছো? তোমাকে বেলুনই মনে হয়, যত জোরে চেপে ধরি ততই মজা হয়। তবে রে, এই নাও। এই গেলাম রে। এখন কেমন লাগে? এখন কেমন লাগে? খাটাস মার্কা ছেলে, ভ্যা ভ্যা হনুমান কোথাকার। ওরে আমার হনুমাননি। এই শোনো না, এই শোনো না, বলো বলো বলো। চলো না আমরা কোথায়? লুডো খেলি। এই ভর দুপুরে তোমার এই উল্টাপাল্টা শখ হচ্ছে? লুচ্চা বেটা কোথাকার, আমি লুডোর গুটি খেলার কথা বলছি। হা হা, আমি ভাবলাম কি না কি। পাগল কোথাকার। কিন্তু তুমি চাইলে সামথিং সামথিং এক রাউন্ড অন্য লুডো হতে পারে। কোন লুডো? যে লুডো খেললে বেবি আসে। লুচ্চা বদমাইশ, দেখছো না শুকনো দৃষ্টিতে কেমন দর্শকরা দেখছে? দরজাটা আগে আটকাও, তারপরে ভেবেচিন্তে দেখা যাবে। কথাটা বলেই মুখে হাত চেপে মুচকি মুচকি হাসতে লাগে সঞ্জনা। অন্তর পজিটিভ সংকেত পেয়ে দরজাটা আটকে মেতে যায় আনন্দ খেলায়। এভাবে দিন হাসি খুশিতে তাদের বেশ ভালোই কাটতে থাকে। এরই মাঝে তাদের পরিবার আর তাদের বিয়ের আলাপ আলোচনা করতে ব্যস্ত হয়ে পড়ে। বিয়ে ঠিক হয় নভেম্বরের 27 তারিখে, হাতে আর মাত্র 15 দিন বাকি। অন্যদিকে ওই দিনের পরে শাকিল আর প্রেমের কল ধরেনি, অনলাইনও যোগাযোগ করেনি। SMS দিলে সিন করতেছে না, কোনোভাবেই তার সাথে কথা বলতেছে না এক সময়। কি হলো, এত কেন কল করতেছো? তোমারে বললাম না তোমার সাথে আমার কিচ্ছু নেই। এসব মানুষকে আমি ভালোবাসি না, যে আমার কষ্ট বোঝে না। জান, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ এভাবে বলো না। আমার অনেক কষ্ট হয় বুকে। আমি খাওয়া দাওয়া হচ্ছে না, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে।
এভাবে আর কিছুদিন চললে আমি দম বন্ধ হয়ে মারা যাব। প্লিজ তবুও। দেখো তোমাকে দেখতে কত হট, তোমার কত সুন্দর ফিগার, সাদা ধবধবে চেহারা, হাইট পাসপোর্ট সাইড কিংবা বাস, তোমাকে দেখলে আমার শরীরটা হিট হয়ে যায়। আমার এত সুন্দর গার্লফ্রেন্ড থাকতেও আমি যদি মানুষ শান্তি না পাই। সত্যি কি চাও? সত্যি আমাকে রুম ডেট? হ্যাঁ, চাই চাই, 100 বার চাই, তোমাকে আপন করে চাই। আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলো? ওরে আমার জানটা আমারে এত ভালোবাসে, তাহলে আমরা কালকে রিসওয়ে হোটেলে মিট করি। আচ্ছা। জানো তোমার জন্য আমি একটা স্পেশাল ডায়মন্ডের ঘড়ি কিনছি। ওরে আল্লাহ, তাই? কবে কিনলে গো? আমাকে তো কিছুই বললে না। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র গার্লফ্রেন্ড, তোমার জন্য না কিনলে কার জন্য কিনবো? কালকে নিজের হাতে তোমাকে পরিয়ে দিব। আর শোনো, আসার সময় কালো কালারের ড্রেসটা পরে এসো, ওইটাতে তোমাকে অনেক সুন্দর লাগে। আচ্ছা জান, কালো কালারের ড্রেস, কালো কাজল, কালো চুড়ি, লাল লিপস্টিক পরে তোমার স্পেশাল সাজে যাব। আচ্ছা বাবুটা। তারপরে শাকিল ফোনটা কেটে দেয়। পৃথিবী বড়ই নিষ্ঠুর, তাই না? একটা ঘড়ি আর কিছুই ইমোশনাল কথাতেই একটা মেয়ে তার নিজের সর্বোচ্চ সম্মান দিতে দুইবার ভাবে না। আমরা যেমন কোরবানির আগে পশুকে সাজিয়ে গুছিয়ে রাখি, একটা মেয়ে ঠিক একইভাবে সেজে গুজিয়ে নিজের সতীত্ব বিলিয়ে দিতে যাচ্ছে। এই মেয়ে যদি কালকে এই ছেলের সাথে বিয়ে না হয়, অন্য ছেলেকে বিয়ে করবে, কারণ না কারোর ঘরে বৌমা হবে, কারণ না কারোর বউ হয়ে হাইরে। যাই হোক, এভাবেই দিনটা চলে যায়। পরের দিন। কই আছো তুমি? হোটেলের সামনে। আমি নিচে আসছি, তুমি ঢুকে পড়ো। পেমা হোটেলের মধ্যে প্রবেশ করতে শাকিল হাত ধরে তাকে নিয়ে যায় তাদের জন্য রাখা নির্দিষ্ট রুমে। উফ, আমার ফুলপরি, তুমি কি কালো পরীর মতো লাগছে? এত কিউট কেন? দেখি হাতটা দাও। ওর হাতটা ধরে 2টা কিস করলাম, তারপরে ওর হাতে ওর জন্য আনা ঘড়িটা পরিয়ে দিলাম। ওয়াও, এত সুন্দর ঘড়ি আমার জন্য? হ্যাঁ জান, শুধু তোমার জন্য। তারপর ওর মাথাটা ধরেই লিপ কিস করা শুরু করলাম। আস্তে আস্তে আমি নিজের শার্ট খুলে ফেললাম, তারপর ওকে নিয়ে হারিয়ে গেলাম রোমান্সের সাগরে। তাই তাদের নির্দিষ্ট কাজ করতে ব্যস্ত, অন্যদিকে কারণ ভবিষ্যৎ বইয়ের সতীত্ব হারানোতে ব্যস্ত। অন্যদিকে হ্যাঁ বলো বাবা। তোমার তো বাবা নেই, তো তার কাজ সহ তোমার সকল যাবতীয় কাজ তো তোমাকেই এখন সামলাতে হবে। তোমাদের গ্রামে ওখানে কাকে কাকে দাওয়াত দেবে, কাকে কাকে বরযাত্রী আনবে। তোমার আম্মু তো মাত্র অপারেশন থেকে সেরে উঠেছে, তার উপর অতিরিক্ত চাপ দেওয়া আমি মনে করি ঠিক হবে না। জি বাবা, কথা আপনি ঠিকই বলছেন, সমস্যা নেই। আমার তেমন কোনো আত্মীয় নেই, হাতে গোনা কিছু হবে তাদের বলবো। কিন্তু বাবা, আমি বিয়েটা আমাদের গ্রামের বাড়িতেই করতে যাচ্ছি, মানে বিয়ে করে সানজানাকে নিয়ে যেতে চাচ্ছি। দেখো বাবা, আমার মেয়ের শারীরিক অবস্থা অতটাও ভালো না জানো তুমি, ও গ্রামে গিয়ে অভ্যস্ত করতে পারবে না। তুমি তোমার পরিবার সহ এখানে থাকো। বৃদ্ধ বয়সে আমাদের 2টা বুড়ো বুড়িকে একা কেন করবে? তাছাড়া এই প্রতিষ্ঠান এত কিছু আমি কিভাবে সামাল দেব? আমার তো অন্য কোনো ছেলে মেয়ে নেই যে তার উপর দায়িত্ব দেব। তোমার মতন বিশ্বস্ত একটা হাত পেয়ে আমি কিছুটা হালকা হতে চাই। কিন্তু আমি অন্তরের 2টা হাত দিয়ে নিজের হাত দিয়ে জড়িয়ে ধরে, কোনো কিন্তু না বাবা। আচ্ছা, তাহলে বিয়েটা এখানেই হবে, আপনি আয়োজন করুন। আচ্ছা। তারপরে আমি বাবার রুম থেকে বের হয়ে আসি, তারপর সোজা প্রত্যেককে কল দেই। হ্যাঁ অন্তর বলো। কিরে বন্ধু, তোর গলার অবস্থা এমন লাগছে কেন? না তেমন কোনো ব্যাপার না। চিন্তা করিস না, যে কাউকে ভালোবাসে না তাকে জোর করে রাখা যায় না। পৃথিবীতে সব কিছু ধরে বেঁধে পাওয়া যায়, কিন্তু মায়া জিনিসটা ধরে বেঁধে আটকে রাখা যায় না। যারা অপরিণাম ভালোবাসা, নিজেকে শক্ত করো। যেই মেয়ে তোর এই ভালোবাসা ছেড়ে অন্য জায়গায় গেল, সে ভালো থাকবে তুই কিভাবে আশা করলি? সে আজ না হলেও কালকে ঠকবেই ঠকবে। মন তো মানতে চায় না রে, এই বুকে চাপা কষ্ট হয়, এই বুকে তীব্র ব্যথা হয়। ও কি আমার হতে পারতো না? ওর মনের একটু ভালোবাসা কি আমাকে ভিক্ষা দিতে পারতো না? তুই তো উপন্যাসের ছ্যাঁকাখোর প্রেমিকের মতো হয়ে যাচ্ছিস।
না, ব্যাপারটা এমন নয়। শোন, আগামী 27শে নভেম্বর তোর আর তোর পরিবারের সবার দাওয়াত থাকলো। আমারে তোর ভাবির আবার বিয়ে হবে। কেমনে কি ভাই? ভাবি আর তোর বিয়ে হয়ে গেছে না? আবার বিয়ে করবি? হ্যাঁ রে, কিন্তু মা তো তখন অসুস্থ ছিল, তাই মার অনেক ইচ্ছা ছিল আমার বিয়েটা ধুমধাম করে দিবে, তাই আর কি। তাই নাকি? হ্যাঁ, 20 তারিখের ভিতরে চলে আসিস। গায়ে হলুদ, তারপরে অনেক প্রোগ্রামে কাজ আছে, তোর অনেক দায়িত্ব। আবার জিগায়, তার আগে আমি চলে আসব। হ্যাঁ, একা থাকিস না, যত একা থাকবি তত ওর কথা মনে পড়বে। হুম। এরপর একে একে অন্তর ও তার চাচা চাচি সহ তার নিজস্ব আত্মীয় সবাইকে দাওয়াত দেয়। এভাবেই দিন কাটতে থাকে। বিয়ের দিনও আগিয়ে আসতে থাকে। গায়ে হলুদের আর মাত্র 2 দিন বাকি। অন্যদিকে আচ্ছা জান, ওই দিন ওইটার পরে ওই ওষুধটা কিসের খাওয়ালি? ওইটা খেলে বেবি হয় না। তাই বুঝি, কিন্তু তুমি ওইভাবে ভিডিও করে রাখলে কেন? ওইটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। কিন্তু কারোর হাতে যদি পড়ে? আমার জীবন থাকতে পড়বে না। আমাদের ফার্স্ট মিলনের মুহূর্ত স্মৃতি তো রাখতেই হয়। জান। জান, আমার যে কালকে আবার করতে ইচ্ছে করছে। একবার চাইছো দিছি, আর এসব হবে না বিয়ের আগে, বিয়ের পরে বুঝছো? তুমি এত বেশি বুঝো কেন? চুপ, বলছি না বিয়ের পরে। দেখো, এত হিয়ালি ন্যাকামো ভালো লাগবে না। এত ন্যাকামো করে প্রথমবার রাজি করাইছি। আর না, তুই যদি না আসিস, এই যে ভিডিও না সোজা ইন্টারনেটে ছেড়ে দিব। তোর বাপের ফেসবুক আইডির নাম আশিকুজ্জামান না? তোর বাপের মেসেঞ্জারে যাবে ভিডিওটা। তোর বাপ তোর পারফরমেন্স দেখে তো খুব খুশি হয়ে যাবে। তোর বাপের 58 নাম্বারে লাস্ট নাম্বার হোয়াটসঅ্যাপ আছে না, ওখানে যাবে। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? না সোনা পাখি, সহজ ভাষায় বললাম চলে আসবি। না আসলে ভিডিও আর প্রাইভেট থাকবে না। মনে রাখিস, কাল সকাল 8টায়। কথাটা বলেই ফোনটা কেটে দেয়। প্রেমা কি করবে এবার আর বুঝতে পারে না। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি থেকে কিসের মধ্যে সে ফেসে গেল। অঝরে কান্না করতে থাকে নিজের ভুলের জন্য। নিজের গালে নিজে থাপড়াতে থাকে। এভাবে দিনটা চলে যায়। পরের দিন কি ব্যাপার সোনা পাখি, 10 মিনিট আগেই চলে আসছো? তুমি প্রমিস করো এবার করে ভিডিওটা ডিলিট করে দিবে। এই নাও প্রমিস। ভিডিও তুমি নিজের হাতে ডিলিট করে দাও। প্রেমা যেন মহা আনন্দে আত্মহারা। মনে মনে ভাবে এবার কোনোভাবে ভিডিওটা ডিলিট করলে ওকে সাহায্য করবে। সেই তথাকথিত সাইকেলের সাথে উক্ত কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাজ শেষে এবার ভিডিওটা ডিলিট করো। করে দাও। তারপর আমি নিজে হাতে ভিডিওটা ডিলিট করে দিলাম। এবার রাগে আমার সারা গা থরথর করে কাঁপতে থাকে। আমি গিয়ে ওর গলা চেপে ধরলাম। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমাকে এরকম ট্র্যাপে ফেলিস? তোর জন্য প্রত্যয়ের ছেলেটাকে আমি শুধু শুধু কি কষ্ট দিলাম? লাখে একটাও। কত ভালোবাসতো আমাকে, আমি কিনা সেই ছেলেকে এভাবে ধোকা দিলাম? কেন আমার পেছনে কুত্তার মতো ঘুরতে, এত ভালো সাজে অভিনয় করতি? আমি জোরে ওকে ধাক্কা মারলাম। এক ধাক্কায় বিছানার উপরে পড়লো। তোরা হলি পতিতা, বাজারের মাগির থেকেও খারাপ। ছেলেদের টাকা দেখলে মাথা ঠিক থাকে না। টাকাওয়ালা ছেলে, টাকাওয়ালা ছেলে। তুই ওই ভালোবাসাটাকে যেভাবে ঠকাইছিস, কালকে আমাকেও ঠকাবি, পরশুদিন অন্য কাউকে। তোর লাগবে দামি দামি গিফটের টাকা, বিনিময়ে তোকে তো ঠেলা খেতেই হবে। একটা ফোন থেকে ডিলিট করছি এর মানে এই না অন্য ফাইলে থাকবে না। ল্যাপটপে আরও ড্রাইভে অনেক জায়গা আছে শালা। তোরে বাজারের মেয়েদের মতো ভোগ করব। বেশি কথা বললে ভাইরাল করে দিব ভিডিও। অনেক টাকার শখ, তাই না? আমি তোমার পা দুইটা ধরি, প্লিজ এমন করো না। আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না, আমাকে মাফ করে দাও। আমার বাপে যে হার্টের রোগী, এসব শুনলে স্ট্রোক করে মারা যাবে। সমাজের মাঝে কলঙ্কিত করো না। ওরে আমার সোনা পাখি, কান্না করলে খারাপ লাগে। এরকম কিচ্ছু হবে না, বিশ্বাস করো। আমি না তোমাকে ভালোবাসি। শুধু যখন বলবো চলে আসবা, একটু টি-20 খেলা হবে। প্রেমের ইতিমধ্যেই পৌঁছে গেছে কতটা ভয়ানক গভীর ট্র্যাপে সে পড়েছে। সে উঠে কান্না করতে করতে দৌড়ে বাসার দিকে চলে যায়, হাউমাউ করে কাঁদতে কাঁদতে। লোভ জিনিসটা অনেক ভয়ানক, মানুষকে নিঃস্ব করে দেয়। সুখ শান্তি সব আঁকড়ে ধরে ভিতর থেকে কেড়ে নেয়।
অন্যদিকে প্রত্যয়সহ সকল আত্মীয় স্বজন অন্তর তাদের বাড়িতে চলে আসে। ধুমধাম করে বিয়ের আয়োজন লেগে যায়। কিরে, কেমন লাগে? দোস্ত কি যে ফিল বলে বোঝাতে পারবো না। শীতকালে বিয়ের মজাই আলাদা। আহা, আমার অভাগী থাকলে আজকে ওকে রানী করে ঘরে তুলতাম রে। শালা আবার ওর কথা। মন থেকে ভালোবাসলে চাইলেও ভোলা যায় না রে। ওরে আমার পদ্ম যার লিখন শাহ। এত কুফা একটা নাম দিয়ে দিস না। তুই শালা তো এমনই চাইস, বিনা কারণে নিজের জীবনটা নষ্ট করা। দাঁড়া, আন্টিকে বলবো দেখে শুনে বিয়ে দিয়ে দিতে। নিজের বউকে যত পারিস ভালোবাসিস, যদি না করছিস। তুইও না। এরপর একে একে গায়ে হলুদ পর্ব সম্পূর্ণ হয়। বেশ ধুমধাম করে গায়ে হলুদ পর্ব পালন হয়। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত প্রায় 9টা কিংবা তার কিছু মিনিট কম বেশি। ঘড়ি থাকলে বলতে পারতাম, ঘড়ি নেই। এত রাত্রে ছাদে ডাকলে যে? কেন, বিয়ের আগে রাত্রে আমার জামাইকে আমি ছাদে ডাকবো, একসাথে তারা গুনবো, কতই না মজা, তাই না? আমি কত লাকি দেখেছো? মানুষ বিয়ের আগে জামাই বউ আলাদা বাড়িতে থাকে, কিন্তু আমরা বিয়ের আগে রাত্রে একসাথে তারা গুনতেছি। তোমাকে না আগেও বলেছি 8.5 কোটি তারা মাত্র। ওরে আমার ঢপপলা রে, তোমার খালু গুনছে 8.5 কোটি। আমার খালু কেন গুনবে? তোমার শাশুড়ি ছেলে গুনছে। তোমার সাথে পারা যাবে না পাগলা। পাগলি। কথাটা শুনে সানজানা আরো জোরে হাসিতে মেতে ওঠে। এভাবেই দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে যায়। তারা মজা করতে করতে আকাশের তারা গুনতে থাকে, গল্প করতে থাকে। কিছুক্ষণ পর তারা নিচে চলে যায়। নিচে যেতে, এই তোরা কই ছিলি? সে সারা বাড়ি তোদের তন্ন তন্ন করে খুঁজেছি, এত লোকের মধ্যে পাচ্ছিও না। আম্মু, আমি আর তোমার বউ ছাদে গেছিলাম। ওরে পাগল রে বৌমা। আইসে ভুল ধরতে। আচ্ছা যাই হোক, এত রাতে ছাদে কি? জানিস না বিয়ের আগের রাতে বেশি রাত বাইরে থাকতে হয় না, এমনকি বিয়ের পরেও কিছুদিন। আমি কি বিয়ে করছি নাকি জীবনে জানবো? যাই হোক, ঘরে গিয়ে ঘুমা, কালকে সারাদিন অনেক চাপ যাবে। চলো তো বউ, আমরা কি ঘুমিয়ে যাই? আচ্ছা, বউ ছাড়া এক রাত থাকতে পারে না, আজকে আবার বউকে সাথে থাকতে দেওয়াও যাবে না। বন্ধু, এক রাত না হয় ভাবিকে ছাড়াই থাকো, কালকে তো তোমাদের বাসর রাত। তুই আর আগুনে ঘি ঢালিস না। যাও বাবা, তুমি তোমার বন্ধুদের সাথে গেস্ট রুমে যাও। মা, আপনিও? তুমি না আমাকে ছাড়া থাকতে পারো না? থাকতে ভয় পাও? কই আপনি? জানতো আমি ভয় পাই? কে বলেছে আপনাকে? ওরে চিটার পাল্টি মারা, কালকে এর বদলা নিব। আসতে বদলা নিতে। তারপরে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন উঠে বিয়ের বিভিন্ন কাজে যে যার দায়িত্বে লেগে পড়ে। এক একে বিয়ের কাজ সম্পূর্ণ হতে থাকে। ইতিমধ্যেই কাজী সাহেবও চলে আসছে। বিয়ের পর্বটা আর বড় না করি, আশা করি আপনারা সবই জানেন বিয়েতে কি কি হয়, কেমন কি যৌথ নিয়মে ও রীতিনীতি অনুযায়ী সব কিছু হয়। কিন্তু যখনই বিয়ে পড়ানো শুরু হতে যাবে তখনই সানজানা, ওই সানজানা, বাড়িঘর এত সাজানো কেন? কই আমার লক্ষ্মী বউ? অজানা একটা ছেলে চিৎকার করতে করতে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এর কথাবার্তা শুনে আশেপাশে লোক জড়ো হতে থাকে। সে জোরে জোরে চিৎকার করতে থাকে আর ডাকতে থাকে। এক পর্যায়ে বিয়ের প্যান্ডেলের বসার স্টেজে বসে থাকতে দেখে সানজানাকে। দৌড়ে যায় ছেলেটি তার কাছে, গিয়ে তার হাঁটুর কাছে বসে পড়ে। আমার আমার রূপময়ী মায়াবতী, তোমাকে ছাড়া আমার দম আটকে আসে। তুমি এখানে কেন? আরে আজব তো, কে আপনি? আমার হাত ধরতেছেন কেন? আমি তোমার অভ্র, আমাকে তুমি চিনতে পারছো না? আমি সরি, এই কান ধরছি জান। তোমাকে 2 বছর আগে রেখে বাইরে চলে যাওয়ার জন্য। আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। তোমার প্রতি আমার কখনো ওইভাবে ফিলিংস আসেনি। আমি প্রথম দিকে তোমার সাথে অভিনয় করলেও পরে যখন তোমাকে ছেড়ে বাইরে চলে গেলাম, তখন তোমাকে ছাড়া আমি আর থাকতে পারিনি। প্রতিটা মুহূর্তে আমি দগ্ধ আগুনে সিদ্ধ হতে থাকি, ছটফট করতে থাকি। তাই আমি না পেরে তোমার কাছে ছুটে আসতে বাধ্য হয়েছি।
অভ্র নামটি শুনে অন্তরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার হাসিময় মন যেন কিছুক্ষণের বিষাদ ভরা মনে ভরে ওঠে। সে কিছুতেই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণের মধ্যে হারানোর ব্যথা তার যেন তীব্র হয়ে ওঠে। আপনাদের পরিচয় করে দিই এই ছেলেটাকে। এই ছেলেটা হচ্ছে সেই ছেলে যার জন্য সঞ্জনা আজ স্মৃতিহারা, যার জন্য একটা সময় সঞ্জনা পাগলামি করেছে। এই হলো সেই ছেলে, অভ্র চৌধুরী। আশা করি বুঝতে পারছেন। তবে অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে অন্তর আর অভ্র চেহারা কিছুটা মিল হতে পারে, এটা ভাগ্যক্রমে। এমনও হয় যে আমাদের পৃথিবীতে কোনো মানুষের সাথে কোনো মানুষের চেহারা কিছুটা মিলে যায়। এটা হয়তো তারই একটা অংশ মাত্র। আমি ছেলেটাকে জোরে একটা ধাক্কা মারলাম। এই একদম জান টেনে ছিঁড়ে বের করে নেব। আমার বউয়ের গায়ে হাত দিলে পৃথিবীর শ্রেষ্ঠ খুনি হতে আমি প্রস্তুত। যদি তা হয় আমার বউকে রক্ষা করতে, তোর মতো 10টাকে মার্ডার করব আমি। আমার সানজানাকে আমি নেবই। সে যদি তোর লাশের উপর দিয়ে যেতে হয় তাতেও আমি প্রস্তুত। কোন সাহসে তুই আমার প্রিয়তমাকে বউ বলে সম্বোধন করিস? অভ্রর যেন মাথায় রাগ উঠে যায়। সে পাশে থাকা চেয়ারটা তুলে নিয়ে অন্তরের গায়ে মেরে দেয়। চেয়ারের পায়া কাঠের হওয়াতে মুখের কিছু অংশে লেগে কেটে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। অন্তর দৌড়ে গিয়ে অভ্রের বুকে একটা লাথি মারে। অভ্র উঠে অন্তরের গলা চেপে ধরে। এই অবস্থা দেখে সঞ্জনা দৌড়ে অন্তরকে বাঁচাতে যায়। এ কি, আপনি আমার জামাইকে ছাড়েন, বাঁচান বাঁচান, আমার জামাইকে ছেড়ে দিন। কে আপনি? বউ, তুমি সরে যাও। এরে আজকে আমি মাটির নিচে পুঁতে দিব। আমার সামনে তোমার গায়ে হাত দেয়। এরই মাঝে হাতাহাতিতে সঞ্জনার গায়ে একটা ধাক্কা লাগে। সোজা স্টেজ থেকে পড়ে দেওয়ালে মাথায় বাড়ি খেয়ে সেন্সলেস হয়ে যায়। তারপর সবাই তাড়াহুড়ো করে তাকে হসপিটালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। আসলে বাঙালি জাত বড়ই অদ্ভুত। দুইটা মানুষ মারামারি করছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কেউ ঠেকাতে একটাবার এগিয়ে আসলো না। এরই মাঝে প্রত্যয়া স্থান জানার বাবা বাইরে থেকে কি যেন একটা কাজ সেরে বিয়ের স্টেজে উপস্থিত হয়। এত সব কিছু হয়ে গেছে দেখে দৌড়ে আসে। এই ছেলে, তোর কত বড় সাহস! তোর জন্য আমার মেয়ের এই অবস্থা হলো। কোন সাহসে তুই আবার আমার মেয়ের সামনে আসছিস? তোর নামে আমি মামলা করব। আঙ্কেল প্লিজ বোঝার চেষ্টা করেন। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ওকে ছাড়া আমি আমি পারবো না। আমার বাসা থেকে বের হ। তোর সাহস তো কম না। শিল্পপতি জাহেদ চৌধুরীর বাড়িতে ঢুকে তুই এইসব করছিস, তারই একমাত্র মেয়েকে। এই ব্যাপারটা পরে দেখা যাবে বাবা। সানজানাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। মাথা থেকে বিল্ডিং হচ্ছে। দ্রুত আমাদের ওখানে যেতে হবে। তুমি কি পাগল? অ্যাম্বুলেন্সের সাথে কে গেছে? চাচা আর মা গেছে। এই ঝামেলার জন্য আমি যেতে পারিনি। সবার আগে স্বামী হিসেবে তোমার উচিত ছিল, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। দূরত্বে চলো। আমার বউয়ের যদি কিছু হয়, তোর দেহ আমি এতগুলো অসংখ্য টুকরো করব, যা কেউ গুনতেও পারবে না। তুইও মনে রাখিস, এই অভ্র চৌধুরী তার ভালোবাসা থেকে এক বিন্দু সরবে না। সারা পৃথিবীকে আমি মেরে ফেলবো যদি আমার প্রিয়তমাকে না পাই। আফসোস, হাইরে নিয়তি। তারপর সবাই দৌড়ে হসপিটালে যায়। হসপিটালে যাইতে নার্স, আমার বউ কই নার্স? আপনার বউকে আমি কিভাবে বলবো? মাত্র যে পেশেন্ট আসলো সেটা কই? মাথায় আঘাত, ওইটা অপারেশন থিয়েটারে আছে। মাথায় তো যতটুকু জানি অপারেশন চলতেছে। মাথা অনেকখানি কেটে হা হয়ে গেছে। কথাটা বলে নার্স ওখান থেকে চলে যায়। সবাই ওটির সামনে বসে টেনশন করতে থাকে। এভাবেই দেখতে দেখতে ৪৫ মিনিট চলে যায়। ৪৫ মিনিট পর মিস্টার জাহিদ খান, আপনার মতো শিল্পপতির কাছে এমন কিছু আশা করিনি। আগেরবার আপনার মেয়ের যখন মাথায় অস্ত্রোপচার করি, তখনই বলেছি যে তার মাথায় যেন আর জোরে আঘাত না লাগে। এতে তার মস্তিষ্ক বড় ধরনের ক্ষতি হতে পারে, রক্তক্ষরণের মতো ভয়াবহ অবস্থা হতে পারে। কোনোভাবে আগেরবার স্মৃতি চলে গেলে বেঁচে থাকলেও এবার বাঁচানো কিন্তু অসম্ভব হয়ে যাবে। মাথায় আঘাতটা গুরুতর, অপারেশন সাকসেসফুল। আমরা সেলাই করে সবকিছু কমপ্লিট করে দিয়েছি। জ্ঞান আসা না পর্যন্ত বলতে পারছি না রোগীর অবস্থা। কিছুটা মস্তিষ্কে আঘাত পেয়েছে সংকট আকারে। 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আমাদের কিছুই করার থাকবে না। আল্লাহকে রাখেন। কথাটা শুনতেই অন্তর যেন পাথরের মতো হয়ে পড়ে।
তার যেন আর কিছু বলার সক্ষমতাটুকু খুঁজে পাচ্ছে না। হাউমা করে কাঁদতে থাকে বাচ্চাদের মতো, তার মাতাকে সান্ত্বনা দিতে থাকে। কোনো ছেলে কোনো নির্দিষ্ট মেয়ের জন্য যে এভাবে বাচ্চাদের মতো কান্না করে, এই দৃশ্য না দেখলে আর কখনোই বোঝা যেত না। এভাবে দেখতে দেখতে 14টা ঘন্টা চলে যায়। সবাই আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে পাগল হয়ে যায়। কথায় আছে না, বিপদে মানুষ আল্লাহকে ছাড়া কাউকে স্মরণ করতে পারে না। তাই আমাদের উচিত সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, তাকে স্মরণ করা। যাই হোক, গল্পে ফেরা যাক। কে আপনি? মা গো! চিৎকার শুনে নার্স সহ সবাই দৌড়ে রুমের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করতে দেখে সঞ্জনা চিৎকার করে উঠে বসে হাত পা ছোটাছুটি করতেছে। অবস্থা খারাপ দেখে সাথে সাথে ডক্টরকে ডেকে আনে। ডক্টর এসে একটি ইঞ্জেকশন পুশ করে, তারপর কোনো রকম তাকে শান্ত করে। মা ঠিক আছিস? মা ঠিক আছিস তুই? মা, আমার অব্র কই? তোকে ছাড়া আমি বাঁচবো না, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। 1 মিনিট, 1 মিনিট। মা, বলো তো তোমার নাম কি? আমার নাম আবার কি? আমার নাম সঞ্জনা, আর আমার ভালোবাসার নাম অব্র। ছোটবেলায় তুমি কোন স্কুলে পড়েছিলে? সঞ্জনা সঠিক উত্তর দেয়। কংগ্রাচুলেশন মিস্টার জাহিদ খান, আপনার মেয়ের অতীতের সব স্মৃতি সব ফিরে এসেছে। তবে মাঝখানে স্মৃতি হারা অবস্থা, তার সাথে যা হয়েছে তা হয়তো ভুলে গিয়েছে। 10% তার মনে থাকতেও পারে, এনি বাই চান্স, তবে এটা খুব রেয়ার। অব্র, অব্র কলিজা, তুমি দরজার ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমাকে ছেড়ে কেন চলে গেলে বাইরের দেশে? আমার প্রতি তোমার কষ্ট হয় না? হয় জান, অনেক কষ্ট হয়। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো? অনেক ভালোবাসি তোমাকে। আমি দৌড়ে গিয়ে ওর সামনে বসলাম বেডের উপরে। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এতদিন পরে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে পাগলের মতো গালে কপালে চুমু খেতে থাকলাম। অনেক ভালোবাসি জান। আমার সামনে আমারই ভালোবাসার মানুষ, আমারই বউ, অন্য একটা ছেলেকে এইভাবে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। ওর এক একটা কিস যেন আমার ভিতরে 100 মন ওজনের হাতুড়ি দিয়ে বাড়ি মারছে। আমার বুকের বাম সাইডটা কেমন চেপে ধরে ব্যথা করে লেগে আসতেছে। আমি আর না পেরে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ি। শক্ত পাথরের মতো দু চোখ দিয়ে শুধু তাদের জড়িয়ে ধরা দেখতেছি। চোখ যেন আজ বাঁধ মানতেছে না। অজরে টপ করে পানি পড়তেছে। আমার ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে কি হাসিটা আমি হাসতে পারতাম না? শেষ মুহূর্তে কি তুমি আমার হতে পারতে না? শুরুতে এত মধুর হলেও শেষটা কেন এত তীব্র কষ্টের, যন্ত্রণাদায়ক কেন হয় শেষটা? আমার এই চোখ থেকে তোমাকে আজীবন দেখার অধিকার পেতাম না? বউ বলে ডাকার অধিকার কি আমি পেতে পারতাম না? কেন এমন হলো? এভাবে চলে যায় অনেকক্ষণ। অনেকক্ষণ পর অন্তর রুম থেকে বের হয়ে যায়। তার পাশে প্রত্যয় আসে। মাকে নিয়ে আর সবাইকে নিয়ে গ্রামে চলে যা। কেন বিয়ে? মাঝে ওর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভুলে গেছে, তাই আর সম্ভব না। কিন্তু এটা কি তুই মানতে পারবি? জানি না। তারপর অন্তরের কথা মতো প্রত্যয় তাই করে। চুপচাপ সবাইকে নিয়ে বের হয়ে যায় হসপিটাল থেকে। একটু পরে রুমের মধ্যে প্রবেশ করে। সঞ্জনা অভ্রের ঘাড়ে মাথা রেখে বসে আছে, আর সামনে চেয়ারে সঞ্জনার আব্বু আম্মু। সঞ্জনা? কে আপনি? কথাটা যেন অন্তরের ভিতরটা 1000 ভোল্টের কারেন্টের শক খেলো। আমাকে কি তুমি সত্যিই চিনতে পারছো না? আপনাকে তুমি প্রথম দেখেছি। কে আপনি? মামা, পাপা, কে এই ছেলে? আর এভাবে আমার নাম ধরে রাখছে কেন? আমি উপায়ন্ত না পেয়ে কান্না জড়িত অবস্থায় বাবা মায়ের দিকে তাকালাম। জাহিদ খান উঠে এসে অন্তরের কাঁধে হাত রাখলেন। দেখো বাবা, তুমি অত্যন্তই ভালো একটা ছেলে। এমনটা হবে আমি কিছুতেই আশা করিনি। কিন্তু আমি বাবা, ওর মা কি করবে বলো তুমি? আমাদের তো কিছু করার নাই, বড় জোর বোঝানোর চেষ্টা ছাড়া আর তো কিছুই করার নেই। তবে ও একটু সুস্থ হোক, তারপর। এখন কিছু বললে ওর মাথায় প্রেসার পড়বে। ডাক্তারের কাছে তো শুনলেই। আমার আর বোঝার কোনো কিছু বাকি থাকলো না। কোনো কথা না বলে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেলাম। কান্না করতে করতে হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার 2 পা যেন ভেঙে পড়ে যাবে। সামনের পা বাড়ানোর যেন শক্তিটুকু পাচ্ছি না। এটা কেমন কি হলো আমার সাথে? এমন তো হওয়ার কথা ছিল না। 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে।
আর আনমনে হেঁটে যাচ্ছি। আসলে নিয়তি বড়ই অদ্ভুত, কখন কাকে কি দেয় আবার কখন কার কাছ থেকে কি কেড়ে নেয় তা বোঝা বড়ই কষ্ট। অন্যদিকে বাবা, আমার 2 লাখ টাকা লাগবে। আমি তোমাকে আর একটা টাকাও দিতে পারবো না। তোমাকে টাকা দেবো আর তুমি ইয়াবা খাবে, ইঞ্জেকশন নেশা করবে, তা আমি বেঁচে থাকতে কখনোই হতে দেবো না। আমি বলছি না টাকা লাগবে মানে লাগবেই। হ্যাঁ, আমি নেশা করব, তাতে তোমার কি? নেশা করবে নিজের টাকায় করো, আর একটা পয়সাও দেবো না। লাগবে না তোমার টাকা, আমার টাকা আমি ব্যবস্থা করে নেব। শাকিল রেগে আগুন হয়ে বাসা থেকে বের হয়ে যায়। এভাবে চলে যায় একটা মাস। এই 1 মাসে অনেক কিছু বদলে যায়। শাকিল টাকার অভাবে কি করবে বুঝতে না পেরে তার আর প্রেমার গোপন ভিডিও টেলিগ্রামে বিক্রি করে দেয়। কিছুদিন পরেই প্রেম আর ভিডিও নেট জুড়ে ভাইরাল হয়ে যায়। তারপরে তার পরিবার পর্যন্ত ভিডিও পৌঁছে যায়। ঘটনা সহ্য না করতে পেরে প্রেমের বাবা স্টপ করে মারা যায়। তার মাও প্রেমাকে বিচ্ছিরি ভাষায় প্রতিনিয়ত গালাগালি করতে থাকে। তার জন্য সে আজ স্বামীহারা, সমাজের কাছে লাঞ্ছিত। এতটা লজ্জিত, প্রতিনিয়ত প্রেমাকে গালিগালাজ। তার পেটে এমন মেয়ে জন্ম নিবে জানলে আগেই পেটে থাকতে মেরে ফেলতো। এই পেটে থুতু দিই, যে পেটে তোর মতো মেয়ের জন্ম নেই, এছাড়া আরও আছেই দিতে থাকে। প্রেমার জীবন সুন্দর জীবন থেকে এক জাহান্নামের খণ্ডিত অংশে পরিণত হয়। না সে লোক লজ্জার ভয়ে বাসা থেকে বের হতে পারে, না তার জন্য তার বাবার মৃত্যু সহ্য করতে পারে, না তার জন্য তার মা আজকে তার স্বামীহারা সহ্য করতে পারে, না তার জন্য তার পরিবারে এত লজ্জিত সহ্য করতে পারে। ছেলেটার কিচ্ছু করতে পারে না। তার জীবন যেন এক জাহান্নামের অংশতে পরিণত হয়। এইভাবেই তার দিন কাটতে থাকে। অন্যদিকে 1 মাস পর দেখো তো শায়লা, কলিং বেল কে দেয়, কে এসেছে? দাঁড়াও, দেখতেছি। আমি তো রান্না করতেছি। সানজানা মা, দেখ তো কে এসেছে। দেখছি মা। আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই যাকে দেখলাম আমার হাত পা যেন কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, চোখগুলো পানিতে কেমন ভিজে গেল। লোকটা পাশ কাটিয়ে আব্বুর সামনে গিয়ে দাঁড়ায়। আব্বু লোকটাকে দেখে সোফা থেকে উঠে দাঁড়ায়। কই ছিলে বাবা তুমি? জানি না, যেদিকে চোখ গেছে ওখানে। তোমার মা কোথায়? আর মোবাইলে তুমি কেন নিয়ে যাওনি? তোমার মা কোথায়? আর মোবাইল তুমি কেন নিয়ে যাওনি? তুমি জানো তোমার নামে থানায় জিডি করছি। তোমাকে তন্ন তন্ন করে শহরে খুঁজেছি আমরা। ওই ফোনের আমার আর দরকার নেই। আর মাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর আমিও গ্রামে চলে যাব। তাই ভাবলাম শেষবার একবার আপনাদের সাথে দেখা করে যাই। এরপর আর কখনো আমাদের দেখা হবে না। ভালো থাকবেন আঙ্কেল, আন্টি, আপনি ভালো থাকবেন। আজকে তাহলে উঠি। এই তুই এইদিকে আয়। আমি ওর হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেলাম। রুমে গিয়ে দেখি দরজা আটকে ঠাস ঠাস করে ওর গালে থাপড়াতে থাকলাম। জানি না কতগুলো থাপ্পড় দিছে, তবে মাথা তুলে দেখলাম ওর গাল রক্তে লাল হয়ে গেছে। হয়তো হাতের আংটিটা কেটে গেছে, কিন্তু ওর কোনো রিয়াকশন নেই, পাথরের মতো দাঁড়িয়ে আছে। কি হলো, কথা বলছিস না কেন? আমার কোনো কিছু বলার নেই, কোনো কিছু আর শোনারও নেই। এতে এমন কেন রে? কেন শুনবি না তুই? তুই শুনবি, তোর 14 গোষ্ঠী শুনবি। তুই ভাবলি কি করে তোর কথা আমার মনে থাকবে না? কি করে ভাবলি যে মানুষটা আমাকে এতটা কষ্ট দিয়ে আমাকে ছেড়ে চলে গেল, আবার এতদিন পরে সেই মানুষটাকে আমি আপন করে নিব? আরে হাসপাতালে তো আমি অভিনয় করেছি শুধু তোর রিয়াকশন দেখার জন্য, আর তুই কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে বের হয়ে গেলি। তুই কেমন রে? তুই কি করে ভাবলি যে মানুষটা আমার খারাপ সময় এইভাবে আমাকে আগলে রাখলো, ছোট বাচ্চাদের যেভাবে আগলে রাখে সেভাবে ভালোবাসলো, এত কেয়ার করলো, এই মানুষটাকে ছেড়ে দিব? নতুন করে বাঁচার আগ্রহ তৈরি করলো, নতুন জীবন দিল, তাকে ভুলে যাব? তুই কেমন রে? আমি এতটা স্বার্থপর না। তোকে ছাড়া এই সানজানা অপরিপূর্ণ। তোকে না পেলে সারা জীবন একা কাটিয়ে দিতাম, তাও অন্য কাউকে এই জীবনে জায়গা দিতাম না। আর তোর ওই অব্রত দূরের কথা। তাহলে ওই ছেলেকে তুমি যেভাবে চুমু দিতে থাকলে? আমি তো তোকে রাগানোর জন্যই দিছি, তোর রিয়াকশন দেখার জন্য। তুই কি করিস সেটা দেখার জন্য। আমার জন্য কি পাগলামিটাই না করিস, কিন্তু আমাকে ছেড়ে তুই চলে যাবি,
তোর জীবন থাকতে আমি যেতে দিব না। তোকে দরকার হয় আমি বন্দি করে রাখবো। ওই ছেলেকে তো তারপরেই হাসপাতাল থেকে মেরে অপমান করে থাপ্পড় মেরে বের করে দিছি। থাকবো, বন্দি হয়ে থাকবো, থাকবো আমি আজীবন। কান্না করতে করতে সঞ্জনার পায়ের কাছে বসে পড়ে অন্তর। হাঁটু গাড়া দিয়ে বসে, তার কোমরটাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। থাকবো আমি আজীবন তোমার হয়ে। আমি তোমাকে ছেড়ে যাব না কোথাও। জোর করে বেঁধে দিও না। নতুন জীবনের সূচনা। মৃত্যু ছাড়া যেন আমাকে ছুতে না পারে অন্য কোনো মায়া। তারপরে তারা ফ্যামিলিগত বিয়ে করে নতুন জীবনের সূচনা শুরু করে। সুন্দর। আর আমাদের গ্রুপ আজকে এখানেই পরিসমাপ্তি। কিছুটা কষ্ট, কিছুটা সুখ, কিছুটা হাসি, কিছুটা বাস্তবতা, সব মিলে পরিপূর্ণ প্যাকেজ। চাইলে প্রেমার প্রত্যয় মিল করিয়ে দেওয়া যেত, কিন্তু প্রেমার মতো স্বার্থবাদী মেয়েদের জীবনও বাস্তবেও এটা ছাড়া কিছু ঘটে না। তাই এদের মতো স্বার্থপর মেয়েদের বাস্তবতা প্রকাশ করাই উচিত, যে আমি আজ রাত 2টা উপলব্ধি করে আপনাদের মাঝে প্রকাশ করলাম। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।